আজকে নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে, তড়িৎ চুম্বকত্ব, কথা নয়, তড়িৎ চুম্বকত্ব, ঠিক আছে? তো চ্যাপ্টারের নাম হচ্ছে তড়িৎ চুম্বকত্ব, যথেষ্ট কঠিন চ্যাপ্টারও বটে, ঠিক আছে? তড়িৎ চুম্বকত্ব, ঠিক আছে? তড়িৎ চুম্বকত্ব, তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টারের নাম দেখে কি বোঝা যাচ্ছে? যে কোনো তারের মধ্য দিয়ে, তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টারের নাম দেখে বোঝা যাচ্ছে কি, যে কোনো তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হলে তার চারপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, ঠিক আছে? তার চারপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, মানে তড়িৎ প্রবাহ হলে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে, এটাই মেন কথা। এবারে চ্যাপ্টার যেভাবে শুরু হচ্ছে, আমি বইটা একবার খুলছি। বইতে দেখ, প্রথমে আছে, এক মিনিট, প্রথমে আছে যে চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে? চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র হচ্ছে কি, যেমন আমরা তড়িৎ ক্ষেত্র পড়েছিলাম, যে কোনো আধানের চারপাশে যতটা অঞ্চল জুড়ে তার প্রভাব অনুভূত হয় সেটাই হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র। ঠিক একই রকম ভাবে চৌম্বক ক্ষেত্র হচ্ছে কি না, কোনো চুম্বকের চারপাশে যতটা অঞ্চল জুড়ে তার প্রভাব অনুভূত হয় সেটা হচ্ছে কি চৌম্বক ক্ষেত্র। ঠিক, চৌম্বক ক্ষেত্র কি কির জন্য হতে পারে, যে কোনো স্থানের চৌম্বক ক্ষেত্র কি কি কারণে হতে পারে? এক, কি যদি কোনো চুম্বক থাকে, ধরো দণ্ড চুম্বক আছে এখানে, তাহলে তার চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। দুই হচ্ছে কি, যদি কোনো তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হয় তাহলে তার চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। যদি কোনো আধান গতিশীল হয়, আধান গতিশীল হওয়া মানে কি তড়িৎ প্রবাহ, তাহলেও চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। আর কি না, পৃথিবীর চুম্বক ক্ষেত্র আছে, অর্থাৎ ভূ চুম্বকত্ব, ঠিক আছে? এগুলো বেসিক বেসিক জিনিস বলছি। তাহলে তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টার শুরু হচ্ছে, ফার্স্ট বইতে আছে কি, যে তড়িৎ চুম্বক ক্ষেত্র কাকে বলে, চুম্বক ক্ষেত্র কার কার জন্য হতে পারে, হলো। নেক্সট আমরা চুম্বক ক্ষেত্রকে বোঝানোর জন্য, চৌম্বক ক্ষেত্র, আচ্ছা, চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞা কি হবে? চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, যেমন আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞা কি পড়েছিলাম, যে একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বল। তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান রাখলে তার উপরে যে পরিমাণ তড়িৎ বল প্রযুক্ত হবে সেটাই হবে কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এখানে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য তাই, ধরো এখানে চৌম্বক ক্ষেত্র আছে কোথাও, সেখানে আমি যদি একক মেরু শক্তি বিশিষ্ট উত্তর মেরু রাখি, তড়িৎ চ্যাপ্টারে যেমন পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ আছে, এখানে সেরকম উত্তর মেরু দক্ষিণ মেরু আছে। তড়িৎ চ্যাপ্টারে যেমন পজিটিভ চার্জ যেরকম বিহেভিয়ার করে, এখানটায় উত্তর মেরুকে আমরা সেরকম করে করছি। তো একক মেরু শক্তি বিশিষ্ট উত্তর মেরু, একক মেরু শক্তি, এখানে কি হবে মেরু শক্তি, ওখানে আধান ছিল এখানে মেরু শক্তি। তাহলে চৌম্বক ক্ষেত্রে কোনো অঞ্চলের কোনো বিন্দুতে একটি একক উত্তর মেরু যে বল অনুভব করে তাকে ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বলে, ঠিক আছে, হলো। এবারে চৌম্বক ক্ষেত্রকে বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করব, চৌম্বক বলরেখা, যেমন তড়িৎ বলরেখা হতো সেরকম চৌম্বক বলরেখা। তড়িৎ বলরেখার সংজ্ঞা কি ছিল? তড়িৎ বলরেখার সংজ্ঞা ছিল যে তড়িৎ ক্ষেত্রে একটা কাল্পনিক রেখা, সেই এই রেখাগুলো কিন্তু কাল্পনিক রেখা, একটা একক ধনাত্মক আধানকে ছেড়ে দিলে বা মুক্ত একক ধনাত্মক আধানকে ছেড়ে দিলে সেটি যে পথ বরাবর গমন করবে সেই পথটাই হবে কি তড়িৎ বলরেখা। এখানেও তাই, একটি একক বিচ্ছিন্ন উত্তর মেরু, একক বিচ্ছিন্ন উত্তর মেরুকে যদি আমি ছেড়ে দিই তাহলে দেখা গেল সে এই পথ বরাবর যাচ্ছে, তার মানে এটা হবে কি একটা চৌম্বক বলরেখা। একক বিচ্ছিন্ন উত্তর মেরু যে পথ বরাবর যাবে সেটাই হবে কি চৌম্বক বলরেখা। তড়িৎ বলরেখাতে যেমন হয়েছিল, তড়িৎ বলরেখার কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে কি নির্দেশ করে, তড়িৎ লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ নির্দেশ করে। এখানেও সেম, চৌম্বক বলরেখার কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ নির্দেশ করবে। যেমন হয়েছিল কি, তড়িৎ বলরেখা পজিটিভ চার্জ থেকে শুরু হয়ে নেগেটিভ চার্জে গিয়ে শেষ হয়, এখানে কি হবে উত্তর মেরু থেকে নির্গত হয়ে দক্ষিণ মেরুতে যাবে। শেষ কি হয়ে যায় এটা বোঝার আছে, শেষ হয়ে যায় কিনা আমরা দেখব। তড়িৎ বলরেখা কি বদ্ধ রেখা হতো? হতো না, তড়িৎ বলরেখা বদ্ধ হতো না।
যদি পজিটিভ থেকে শুরু হয় তাহলে নেগেটিভে গিয়ে শেষ, অথবা যদি একা পজিটিভ থাকে তাহলে পজিটিভ থেকে শুরু হয়ে অসীম পর্যন্ত যাবে। কিন্তু কথা হলো যে চৌম্বক বলরেখাগুলো এরকম হয় না, চৌম্বক বলরেখা বদ্ধ রেখা হয়। বদ্ধ রেখা হওয়ার কারণ হচ্ছে এমন কোনো চুম্বক নেই যার কেবলমাত্র উত্তর মেরু হয় বা কেবলমাত্র দক্ষিণ মেরু হয়। হলে কি হবে, একসঙ্গে উত্তর দক্ষিণ থাকবেই থাকবে। এই জন্য ইংরেজিতে একটা ওয়ার্ড হয় ম্যাগনেটিক, মানে লাইন ম্যাগনেটিক মনোপোল ডাজ নট এক্সিস্ট, মানে চৌম্বক একক মেরু অস্তিত্ব নেই। চৌম্বক সবসময় দ্বিমেরু হিসাবে থাকবে, উত্তর মেরু দক্ষিণ মেরু। কিন্তু আধানের বেলা একা একা একটা পজিটিভ চার্জ থাকতে পারে, মানে আধানের বেলা মনোপোল থাকতে পারে, মনোপোল। তাহলে আধানের বেলা হচ্ছে মনোপোল এক্সিস্ট করে, মনোপোল মনোপোল আছে, কিন্তু এর বেলা মনোপোল কিন্তু হয় না, মনোপোল হয় না। এর বেলা সবসময় কি হবে, ডাইপোল। অর্থাৎ আমরা সবসময় চুম্বকের বেলা দ্বিমেরু থাকবে, কখনো একা একা একটা উত্তর মেরু বা একা একা একটা দক্ষিণ মেরু এটা হতে পারে না। একা একা একটা উত্তর মেরু বা একা একা একটা দক্ষিণ মেরু হতে পারে না। থাকলে উত্তর মেরু দক্ষিণ মেরু একসঙ্গে থাকবে। তো যদি এরকম হয় তখন কি হচ্ছে, ধরো এটা উত্তর মেরু এটা দক্ষিণ মেরু, এখান থেকে বলরেখা নির্গত হলো, হয়ে কি হবে, দক্ষিণ মেরুতে আসবে, এখানেই শেষ নয়। এই বলরেখা চুম্বকের ভেতরে দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু পর্যন্ত যাচ্ছে, এরকম করে। বোঝা গেল কি, মানে উত্তর মেরু থেকে তো শুরু হয়েছে, দক্ষিণ মেরুতে এসছে, এখানে শেষ নয়, এর ভেতর দিয়ে আবার যাচ্ছে। মানে কি, চৌম্বক বলরেখাগুলো কি হচ্ছে, একটা ক্লোজ লুপ হবে, বদ্ধ রেখা হবে, যেখানে তড়িৎ বলরেখা কিন্তু বদ্ধ রেখা নয়। ঠিক, তাহলে চৌম্বক বলরেখার কি কি বৈশিষ্ট্য হতে পারে? চৌম্বক বলরেখা উত্তর মেরু থেকে শুরু হয় দক্ষিণ মেরুতে যায়, বদ্ধ রেখা হয়। তারপরে কি, যেমন দুটি তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করে না, সেরকম দুটি চৌম্বক বলরেখাও পরস্পরকে ছেদ করে না। কারণ কি, ছেদ করলে ছেদ বিন্দু দুটো স্পর্শক টানা যাবে, দুটো অভিমুখ বোঝাবে, যেটা সম্ভব নয়। ঠিক, ব্যাস এই কটা জিনিস, একটু বেসিক বেসিক জিনিসগুলো মাথায় রাখতে হবে, কোশ্চেন আসার চান্স খুবই কম। ঠিক আছে, হ্যাঁ, খুব কম কোশ্চেন আসার চান্স হলো। এরপরে চলে আসছে কি, এই যে যে এই যে যে কোনো তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হলে তার চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, এটা তোরা ক্লাস 10-এ পড়েছিস কিছু। কোথায় পড়েছিস? ওরস্টেডের পরীক্ষা, মনে পড়ে? ওরস্টেডের পরীক্ষা, ওরস্টেড ওরস্টেডের পরীক্ষা। ওরস্টেডের পরীক্ষা কি ছিল, যে একটা তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হলে তার পাশে যদি কোনো চুম্বক শলাকা থাকে, ধরো এটা তার, এখানে যদি একটা চুম্বক শলাকা থাকে উত্তর মেরু দক্ষিণ মেরু, তাহলে কি হবে, এই শলাকাটার বিক্ষেপ হবে, হয় এদিকে বা ওদিকে, যেমন যেরকম তার দিকের নিয়ম আছে, বিক্ষেপ হবে। তো এই চুম্বক শলাকাকে, এটা তো একটা চুম্বক, একটা চুম্বককে বিক্ষেপ করছে, মানে চুম্বকের উপর বল প্রযুক্ত হচ্ছে, কার জন্য? নিশ্চয়ই এখানে চৌম্বক ক্ষেত্র আছে। সেই চৌম্বক ক্ষেত্র কে তৈরি করেছে? নিশ্চয়ই এই তারের তড়িৎ প্রবাহ। তো এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি কি, যে তড়িৎ প্রবাহ হলে তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। ওরস্টেডের পরীক্ষা থেকে আমরা এটা বুঝতে পারি। ওরস্টেডের পরীক্ষা থেকে আমরা তড়িৎ প্রবাহের চৌম্বক ফলাফল, তড়িৎ প্রবাহ হলে তার যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, সেটা আমরা বুঝতে পারি। এবারে এই কোন দিকে বিক্ষেপ হবে, সেটার জন্য অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম ছিল। ঠিক আছে, ওরস্টেডের পরীক্ষা থেকে আমরা কি বুঝতে পারি, সিদ্ধান্ত কি, যে তড়িৎ প্রবাহ হলে, লিখে দিচ্ছি, তড়িৎ প্রবাহ হলে তার চারপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, অর্থাৎ তড়িৎ প্রবাহের চৌম্বক ফল। ঠিক আছে, তড়িৎ প্রবাহের চৌম্বক ফল, এটা ওরস্টেডের পরীক্ষা। এবারে কোন দিকে বিক্ষিপ্ত হবে, সেটা অনেকভাবে করা যায়, বাট অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম তোরা পড়েছিলিস। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম কি ছিল, মনে আছে? অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম ছিল কি, কোনো ব্যক্তি,
কোনো ব্যক্তি যদি তড়িৎ প্রবাহের অভিমুখে মুখ করে যদি সাঁতার কাটে, তাহলে তার বাম হাত কি হবে? বাম হাত চুম্বকের উত্তর মেরুর বিক্ষেপকে নির্দেশ করবে, অর্থাৎ বাম হাতের দিকে চুম্বকের উত্তর মেরুটা বিক্ষিপ্ত হবে। ঠিক আছে, বাম হাতের দিকে চুম্বকের উত্তর মেরুটা বিক্ষিপ্ত হবে। এবারে এখান থেকে যদি শর্ট কোশ্চেন দেয়ও, কি হচ্ছে শোন, ধরো আমি বললাম যে এটা কি হচ্ছে, আমরা বোর্ডের হিসাবে যদি বলি অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম লিখে নিই। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম বইতে স্টেটমেন্ট আছে, পড়ে নিতে পারবি। ঠিক আছে, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম বইতে লেখা আছে একবার দেখে নে। ঠিক আছে, এখানে দেখ, এটা হচ্ছে আমাদের কাছে কি উত্তর মেরু। ঠিক আছে, এটা উত্তর মেরু, সরি উত্তর দিক, এটা দক্ষিণ দিক, তাহলে এটা আমাদের কাছে কি পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। ঠিক আছে, পশ্চিম। তো এখানে কি হয়েছে, এখানে আমি না সাইডে সাইডে লিখছি, মানে সাইডে লিখছি বলতে এটা হচ্ছে তড়িৎবাহী তার, যেখানে তড়িৎ প্রবাহ যাচ্ছে কোন দিক থেকে কোন দিকে, দক্ষিণ থেকে উত্তরে। আর চুম্বক শলাকাটা কি আছে, এই তারের নিচে আছে। তাহলে চুম্বক শলাকা যদি থাকে, যে কোনো চুম্বক তার উত্তর মেরু কি হবে, উত্তর দিকেই থাকবে, আর দক্ষিণ মেরু কোন দিকে থাকবে, দক্ষিণ দিকে। মানে অ্যাকচুয়ালি এই ছবিটা কিরকম, আমি তো বোর্ডে এরকম দেখাতে পারবো না। তার আছে, তার ওপরে আছে, চুম্বক শলাকার নিচে আছে, এরকম ব্যাপার। ঠিক আছে, তারটা উত্তর দক্ষিণ আছে, চুম্বক শলাকাও উত্তর দক্ষিণ হয়ে থাকবে। এবারে যেই তড়িৎ প্রবাহ, তাহলে আমি লিখে নিই তারের অবস্থান। তারের অবস্থান ম্যাচ দা কলাম হতে পারে এখান থেকে, তারের অবস্থান, তারের অবস্থান তড়িৎ প্রবাহের অভিমুখ, তড়িৎ প্রবাহের অভিমুখ, তারের অবস্থান তড়িৎ প্রবাহের অভিমুখ, আর উত্তর মেরুর বিক্ষেপ কোন দিকে হচ্ছে, বা সেটা আমরা দেখব। ঠিক আছে, উত্তর মেরুর বিক্ষেপ। তো দেখ, এখানটায় যদি আমরা অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম কাজে লাগাই, তাহলে হিসাব অনুযায়ী এদিকে যদি সাঁতার কাটে, আমার বাম হাত কোন দিকে থাকছে, পশ্চিম দিকে। আচ্ছা, তারের অবস্থান এখানে কি ছিল, তারের অবস্থান ছিল চুম্বক শলাকার ওপরে। তারের অবস্থান কোথায় ছিল, চুম্বক শলাকার ওপরে, চুম্বক শলাকার ওপরে। তড়িৎ প্রবাহের অভিমুখ কোন দিকে, দক্ষিণ হতে উত্তরে। যদি এরকম হয়, তাহলে উত্তর মেরু, চুম্বক শলাকার উত্তর মেরু কোন দিকে বিক্ষিপ্ত হচ্ছে, পশ্চিম দিকে। কোন দিকে হচ্ছে, পশ্চিম দিকে। এটা ফিক্সড রেখে দে, এটাই। এবারে দুটো প্যারামিটার এখানে না, এক হচ্ছে কি তারের অবস্থান, দুই হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ। যদি যে কোনো একটা চেঞ্জ করে, তাহলে বিক্ষেপ পাল্টে যাবে। যে কোনো একটা চেঞ্জ মানে কি, যদি আমি বলি চুম্বক শলাকার নিচে যদি তার থাকে, তড়িৎ প্রবাহ ঠিক রাখছি দক্ষিণ থেকে উত্তরে, তাহলে এটা হয়ে যাবে কি পূর্ব দিকে। যদি তারটাকে ঠিক রাখছি, মানে চুম্বক শলাকার ওপরে আছে তার, তড়িৎ প্রবাহ উত্তর থেকে দক্ষিণে, তাহলে হয়ে যাবে পূর্ব দিকে। যদি দুটো একসঙ্গে চেঞ্জ করি, তাহলে ঠিক থাকবে। এটাকে করলাম চুম্বক শলাকার নিচে, এটাকে করলাম উত্তর থেকে দক্ষিণে, মানে দুটোকে চেঞ্জ করেছি, তখন কিন্তু পশ্চিম দিকই থাকবে। মানে দুটোর মধ্যে যে কোনো একটা চেঞ্জ করলে এখানে দিক পাল্টে যাবে। লেখার কি দরকার আছে, আমার মনে দরকার নেই। ঠিক আছে, যে কোনো একটা চেঞ্জ করলে পূর্ব দিক হয়ে যাবে। এটা যদি চেঞ্জ করি, এটা ঠিক রাখি দক্ষিণ থেকে উত্তর, তাহলে হয়ে যাবে পূর্ব দিক। এটা ঠিক রাখছি ওপরে, এটাকে করে দিয়েছি উত্তর থেকে দক্ষিণে, তাহলে হবে পূর্ব দিক। এটাকে করে দিয়েছি নিচে, এটাকে করে দিয়েছি উত্তর থেকে দক্ষিণে, তাহলে হবে কি পশ্চিম দিকে, যেমন কি তেমন। আচ্ছা, লাস্ট কি, এখানে 2 নম্বরটা দিলাম কি, তারের অবস্থান ওপরে বা নিচে হচ্ছে, ওপরে বা নিচে, কিন্তু তড়িৎ প্রবাহ পূর্ব থেকে পশ্চিমে বা পশ্চিম থেকে পূর্বে, বা পশ্চিম থেকে পূর্বে। যদি এরকম হয়, তাহলে কিন্তু কোনো বিক্ষেপ হবে না, কোনো বিক্ষেপ হবে না। এগুলো কেন হচ্ছে, এত অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম এরকম দিয়ে দিয়েছে, কোনো বিক্ষেপ হয় না। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ে দিয়ে দিয়েছে, আমরা কিন্তু দেখবো যে কেন এরকম হচ্ছে।
আগে চৌম্বক বলরেখার অভিমুখটা পড়ে নিই, তারপর। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম হলো, ঠিক আছে, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম হলো। ঠিক আছে, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম বইতেও ছক করে আছে, বা যেখান থেকে আমরা দেখে নেব যে কোন দিকে কেমন বিক্ষেপ হচ্ছে। ঠিক আছে, তো আমাদের 349, 350, 351 পেজ হলো। এবার আসছি এই যে চুম্বক বলরেখা, তার অভিমুখ কোন দিকে হবে তড়িৎবাহী তারের জন্য। ঠিক আছে, হেডিং দেব তড়িৎ প্রবাহের জন্য চৌম্বক বলরেখার অভিমুখ কোন দিকে কেমন হবে সেটা দেখছি। তড়িৎ প্রবাহের জন্য চৌম্বক বলরেখার অভিমুখ, তড়িৎ প্রবাহের জন্য চৌম্বক বলরেখার অভিমুখ, অভিমুখ নির্ণয়। ঠিক আছে, কোন তারের তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে তার চারপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। সেই চুম্বক ক্ষেত্রকে নির্দেশ করব কি দিয়ে? চুম্বক বলরেখা দিয়ে। তো বলরেখাগুলো কেমন হবে সেটা আমরা দেখছি। ঠিক আছে, প্রথমে দেখ, যদি আমি বলি যে এখানে ধরো একটা তার, এটাকে পেন দিয়ে দেখাই সব থেকে বেটার। ধরো এটা তার, এই তারের তড়িৎ প্রবাহ হচ্ছে এই বরাবর, তার পেনের মুখ বরাবর। ঠিক আছে, আমি এর বলরেখা অঙ্কন করতে চাই। কি করব? এই তারটাকে, এই দেখ ডান হাত, এটা ডান হাত, ডান হাত দিয়ে এই তারটাকে আমি ধরবো এরকম মুঠো করে, বাস মুঠো করে ধরবো। কিভাবে ধরবো? এমন ভাবে ধরবো যাতে হাতের এই যে বুড়ো আঙ্গুল যেটা আছে সেটা তড়িৎ প্রবাহের অভিমুখ যেন হয়। তারে যদি এরকম তড়িৎ প্রবাহ হয় তাহলে আমি এরকম করে ধরবো, তারটা যদি এরকম হয় তাহলে আমি এরকম করে ধরবো। ঠিক আছে, এরকম। তাহলে একটা তারকে আমি ডান হাতে মুঠো করে ধরবো, এমন ভাবে ধরবো হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ যেন তড়িৎ প্রবাহের অভিমুখকে নির্দেশ করে। তাহলে এই যে বাকি চারটে যে আঙ্গুল যেভাবে ঘুরছে, কিভাবে ঘুরছে? সার্কেল হয়ে ঘুরছে। এই যে সার্কেল হয়ে ঘুরছে এটাই হবে বলরেখার অভিমুখ। ঠিক আছে, এটা হলো দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম, ডান হাতের মুষ্টি নিয়ম। ঠিক আছে, বইতে আছে 352 পেজ, একদম 352 পেজের একদম ওপরেই আছে দক্ষিণ হস্তের ডান হাতের মুষ্টি নিয়ম, 352 পেজের একদম ওপরে আছে। ঠিক আছে, ব্যাস, তোদের লিখতে দেবে না এগুলো, বাট বলরেখার অভিমুখ নির্দেশ করতে দেবে। তাহলে দেখ, ধরো আমি বললাম এটা তার, এখন আমরা কি করব? অনেকগুলো ছবি এঁকে এঁকে দেখাবো যে কোনটা কোন দিকে হচ্ছে, কেন কি অঙ্ক দেবে এখান থেকে। এটা ধরো তার, তারে তড়িৎ প্রবাহ হচ্ছে। আরেকটা জিনিস আমি লিখে নিচ্ছি, এই ডট দিয়ে সার্কেল করা মানে কি? এই পৃষ্ঠার কোনো ভেক্টর এই পৃষ্ঠার উপরের দিকে, এটা হচ্ছে কি আউটওয়ার্ড। আউটওয়ার্ড মানে কি? বাইরের দিকে, এই তলটার বাইরের দিকে। ঠিক আছে, অথবা আমি বাংলায় লিখছি তল বহির্মুখী, মানে তল থেকে বাইরের দিকে আসছে। ক্রস দিয়ে রাউন্ড করা মানে কি? ইনওয়ার্ড। ইনওয়ার্ড মানে হচ্ছে কি তলের অন্তর্মুখী, তল অন্তর্মুখী। অন্তর্মুখী মানে কি? এই তলের ভেতরে ঢুকে যাচ্ছে। আর এটা হচ্ছে কি তল থেকে বাইরে আসছে। যে কোনো ভেক্টর, যে কোনো ভেক্টর যদি তল থেকে বাইরে আসে তাহলে আমরা তাকে কি করব? ডট দিয়ে রাউন্ড করব। আর যদি তলের ভেতরে যায় লম্বভাবে তাহলে ক্রস দিয়ে রাউন্ড করব। তলের সাথে লম্বভাবে বাইরে আসবে বা লম্বভাবে ভেতরে যাবে, হলো এখান থেকে। আচ্ছা, এইবারে এইটাকে আমি দেখছি, এর জন্য বলরেখা কেমন হবে। দেখ, একে যদি আমি এরকম মুঠো করে দেখি, মুঠো করে যদি ধরি, দেখ ডান হাতের এই চারটে আঙ্গুল এই সাইডটাতে, এই ডান সাইডে কি হচ্ছে? ভেতরে ঢুকছে। ওই সাইডে বোর্ডের ভেতরে ঢুকবে, ঢুকে এখান দিয়ে বেরোবে এরকম করে, তাই না? তার মানে এই সাইডে হচ্ছে কি বাইরে বেরোচ্ছে, আর এই সাইডে ভেতরে যাচ্ছে। ক্লিয়ার? মানে এখান থেকে বেরোবে, এখানে ঢুকবে, আবার এখান থেকে বেরোবে, ভেতরে ঢুকবে, এরকম অনেকগুলো সার্কেল হবে। ঠিক হলো? আচ্ছা, সেকেন্ড, ধরো আমি বললাম এরকম আছে কোথাও, তাহলে দেখ এরকম করে ধরবি, তাহলে এখানে কি হচ্ছে? ভেতরে ঢুকছে, এখানে বাইরে বেরোচ্ছে, তাহলে এর জন্য এখানে কি হবে? বাইরে বেরোচ্ছে, এর জন্য এখানে ভেতরে ঢুকছে। বাস ছবি আঁকতে থাকবি শুধু।
ঠিক আছে, একটা একটা করে ছবি আঁকতে হবে। তাহলে এরকম হচ্ছে, ক্লিয়ার? এখানে বলরেখাগুলো কেমন অঙ্কন হবে, সার্কেল হবে সব, ঠিক আছে। এখান থেকে একটা বেরোবে, এখানে ঢুকবে, সার্কেল। এখান থেকে একটা বেরোবে, এখানে ঢুকবে, সার্কেল, ঠিক আছে। আমরা এইটাকে সার্কেল দেখানোর জন্য এরকম একটা প্লেন নিলাম এবং তারটাকে নিলাম এরকম, তড়িৎ প্রবাহ হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এই প্লেন থেকে এরকম করে গেছে। এর জন্য যদি আমি বলরেখা অঙ্কন করি কিরকম দেখাবে, দেখ আমি যদি করি এরকম, তাহলে সার্কেলগুলো এরকম হবে। তাহলে দেখ সার্কেলগুলো হবে এরকম করে, মানে এটাকে দেখ এরকম করে ঘুরবে না, তার মানে কি হবে, ডাইরেকশন কেমন হবে, এরকম করে, এরকম করে সব সার্কেল হবে, ওই ওই সাইডে আছে, ঠিক আছে। মানে এখানে এই প্লেনের ওপরে এরকম থাকবে। অ্যাকচুয়ালি এই ছবি এটাকে কিভাবে এক্সপেরিমেন্ট করা হচ্ছে যে সার্কেল হবে বলে, এখানে না অনেক লোহার চূর্ণ দেওয়া আছে এর ওপরে, এই তলে লোহার চূর্ণ দেওয়া আছে, আর তারটা হচ্ছে কি এই তলের একটা ছিদ্রর ভেতর দিয়ে গেছে। তো যখনই তড়িৎ প্রবাহ হবে তখন লোহার চূর্ণগুলো এরকম সার্কেলের হয়ে আকারে মানে অ্যারেঞ্জ হয়ে যাবে। ধরো এখানে লোহার চূর্ণ প্রথমে এলোমেলো ভাবে ছিল, যেই তড়িৎ প্রবাহ হবে আর আমি যদি আস্তে হালকা টোকা দিই, তাহলে কি হবে, এই এই এইরকম করে কি হবে, লোহার চূর্ণগুলো সার্কেল আকার ধারণ করে। তার মানে আমি বুঝছি কি, এখানে বলরেখাগুলো সার্কেল হচ্ছে, তারটাকে কেন্দ্র করে কি হচ্ছে, সার্কেল হচ্ছে, তারটাকে কেন্দ্র করে সার্কেল হচ্ছে। এই বৃত্তে তড়িৎ প্রবাহ হচ্ছে, ঠিক। আচ্ছা, এই বৃত্তে তড়িৎ প্রবাহ হচ্ছে, এটা কি ধরনের তড়িৎ প্রবাহ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট। একটা লুপে কারেন্ট হচ্ছে কি না ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এর জন্য আমি এই বৃত্তের ভেতরের যে অংশ সেখানে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বার করতে চাই। তো আমি কি করব, এই নিয়ম, দেখ এখানে ভেতরে ঢুকছে, এখানে বাইরে বেরোচ্ছে, এখানে ভেতরে ঢুকছে, এখানে বাইরে বেরোচ্ছে, এখানে ভেতরে ঢুকছে, এখানে বাইরে বেরোচ্ছে। এখানে যদি করি, এখানে নিচে ভেতরে ঢুকছে কিন্তু বৃত্তের ভেতরে বাইরে বেরোচ্ছে, মানে বৃত্তের যে ভেতরের পার্ট সেখান থেকে বাইরে বেরোচ্ছে, বি ভেক্টর যদি বলি, ঠিক না। তাহলে দেখ অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট হলে, অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট হলে তাহলে ওই লুপটার ভেতরের রিজিয়নে চৌম্বক ক্ষেত্র কি হবে, বাইরের দিকে আসবে, বাইরের দিকে আসবে। আচ্ছা যদি ক্লকওয়াইজ হয়, ক্লকওয়াইজ হলে বুঝতেই পারছিস, ক্লকওয়াইজ হলে ভেতরে যাবে সব। দেখ করে দেখ, এই দেখ এখানে যদি এইখানে তড়িৎ প্রবাহটাকে দেখি, তারটাকে ধরি, ভেতরে ঢুকছে, এখানে যদি দেখি ভেতরে ঢুকছে সব সময়, ঠিক না। তাহলে এটা হচ্ছে কি ক্লকওয়াইজ কারেন্টের জন্য, ক্লকওয়াইজ কারেন্টের জন্য কি হবে, বি ভেক্টর ভেতরে যাবে, ঠিক, বি ভেক্টর কি হবে, ভেতরে যাবে। এটা না হয় বৃত্ত হলো, এটা বৃত্ত হচ্ছে। আমি যদি ত্রিভুজ দিই তার ক্ষেত্রে কি হচ্ছে, এরকম দেখি ত্রিভুজের ক্ষেত্রে এটা কি ধরনের কারেন্ট, অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ করে দেখ, এর বেলা ভেতরে ঢুকছে, এর বেলা বাইরে আসছে, এই তারটা ভেতরে ঢুকছে বাইরে আসছে, এটাকে যদি দেখি ভেতরে ঢুকছে বাইরে আসছে, এই সাইডে ভেতরে ঢুকছে, এর ভেতরে বাইরে আসছে, তাহলে দেখ এখানেও বাইরে আসছে। তার মানে কি, অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্টের যদি লুপ হয় তার ভেতরে চৌম্বক ক্ষেত্র কি আসবে, আউটওয়ার্ড হবে, বাইরে আসছে, ঠিক। এরপরে আমরা কিছু জিনিস জানতে পারবো যে কোনো তড়িৎবাহী লুপ, যে কোনো তড়িৎবাহী লুপ একটা দণ্ড চুম্বকের ন্যায় আচরণ করে। দণ্ড চুম্বক মানে বার ম্যাগনেটের এরকম, যে কোনো তড়িৎবাহী লুপ কি হয়, একটা দণ্ড চুম্বকের ন্যায় আচরণ করে। আমি লিখে দিচ্ছি, পরেও একই লাইন আমি লিখবো পরে নোট বলে, যে কোনো তড়িৎবাহী লুপ, তড়িৎবাহী লুপ, তড়িৎবাহী বদ্ধ লুপ, বদ্ধ লুপ দণ্ড চুম্বকের ন্যায় আচরণ করে, দণ্ড চুম্বকের ন্যায় আচরণ করে। তো দণ্ড চুম্বকের তো মেরু হবে উত্তর মেরু দক্ষিণ মেরু, হ্যাঁ, কোন দিকে উত্তর মেরু হবে কোন দিকে দক্ষিণ মেরু হবে আমি কি করে বুঝবো,
যে দিক থেকে দেখলে প্রবাহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে লাগছে সেই সাইডে বলরেখা বাইরে বেরোচ্ছে। চুম্বকের কোন মেরু থেকে বলরেখা বেরিয়ে আসে? উত্তর মেরু থেকে। হ্যাঁ, চুম্বকের উত্তর মেরু থেকে বলরেখা বাইরে বেরিয়ে আসে। তাহলে যে কোনো তড়িৎবাহী বদ্ধলুপ দণ্ডচুম্বকের ন্যায় আচরণ করে। যেদিক থেকে দেখলে প্রবাহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে দেখায় সেই প্রান্তে কি হবে? সেই প্রান্তে উত্তর মেরু সৃষ্টি হয়। তাহলে অপর সাইডে কি হবে? দক্ষিণ মেরু। আর এটাকে উল্টো করে তো বোঝাও যাবে, যে দিক থেকে দেখলে প্রবাহ ঘড়ির কাঁটার দিকে হবে সে সাইডে কি হবে? দক্ষিণ মেরু। একটা লুপ, এই লুপটার এই সাইডে যদি প্রবাহ ঘড়ির কাঁটার বিপরীতে হয়, আমি যদি ওদিক থেকে দেখি প্রবাহ ঘড়ির কাঁটার দিকেই লাগবে। ঠিক আছে? হ্যাঁ, এই সাইড থেকে বলরেখা বেরোচ্ছে মানে কি? অপর সাইডে বলরেখা ঢুকছে। এই সাইডে উত্তর মেরু মানে কি? উল্টো সাইডে দক্ষিণ মেরু হয়েছে। উল্টো সাইডে দক্ষিণ মেরু। তাহলে এখানে আমরা বলরেখার অভিমুখ এরকম করে আমরা দেখছি। আচ্ছা, ওই যে ডাইরেকশনের যে ব্যাপারটা ছিল, যে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম কিভাবে ওই দিকগুলো বলছে, ঠিক আছে, সেটাকে একবার দেখাচ্ছি ছবি এঁকে। তারটা কেমন ছিল? উত্তর দক্ষিণ তারটা ছিল এরকম। ঠিক, তারটা ছিল এরকম। এটা ছিল দক্ষিণ দিক, এটা ছিল উত্তর দিক। ঠিক আছে, বাস। এই তারের জন্য বলরেখা অঙ্কন যদি আমি করি কেমন হবে দেখ। এখানে ভেতরে ঢুকবে আর এখানে কি হবে? বাইরে আসবে। তার মানে কি বলরেখা গুলো কেমন হচ্ছে? এখান থেকে বেরোচ্ছে, এখানে ঢুকছে। ঠিক আছে, ঢুকে ওই সাইডে মানে বোর্ডের নিচ দিয়ে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে বলতো? পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে। আর বোর্ডের ওপরে যদি বলি পশ্চিম থেকে পূর্বে যাচ্ছে, এই দিকটা পশ্চিম আর এই দিকটা হচ্ছে কি? পূর্ব। বোর্ডের ওপরে পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, বোর্ডের নিচে পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে। আর বোর্ডের নিচে কে আছে? চুম্বক আছে। মানে এই 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 তারটার নিচে চুম্বক আছে। ওই চুম্বকের উত্তর মেরুর ওপরে কোন দিকে বল প্রযুক্ত হবে? যেদিকে বলরেখার অভিমুখ। বোর্ডের নিচে বলরেখা কোন দিক থেকে কোন দিকে গেছে? পূর্ব থেকে পশ্চিমে। তাহলে চুম্বক শলাকার উত্তর মেরুর উপরে বল কোন দিকে পড়বে? পশ্চিমে, মানে ওই পশ্চিম দিকে বেঁকে যাবে। ঠিক হয়েছে? হ্যাঁ, এরকম হচ্ছে। আচ্ছা, যদি তড়িৎ প্রবাহ পূর্ব থেকে পশ্চিমে হয়, যদি এরকম হয়, তড়িৎ প্রবাহ যদি পূর্ব থেকে পশ্চিম হয়, তখন কেন বিক্ষেপ হচ্ছে না? যদি দেখায় এটা তড়িৎ প্রবাহ পূর্ব থেকে পশ্চিম হচ্ছে। বলরেখাকে অঙ্কন করে দেখছে। হ্যাঁ, বলরেখাকে যদি বলরেখাকে অঙ্কন করে দেখি, তাহলে এই সাইডে কি হবে? ভেতরে ঢুকবে আর এই সাইডে কি হবে? বাইরে বেরোবে। আচ্ছা, চুম্বক শলাকা কেমন হয়ে আছে? চুম্বক শলাকা তো এরকম আছে। কি চুম্বক শলাকা এরকম আছে, এন এস। কেন কি? এটা তো উত্তর দিক না, এটা দক্ষিণ দিক। হ্যাঁ, এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক। এবারে দেখ বলরেখা কেমন হচ্ছে। বলরেখা এখান থেকে বেরোচ্ছে, এখানে ঢুকছে। দেখ ভালো করে, বলরেখা এখান থেকে বেরোচ্ছে, এখানে ঢুকছে। বোর্ডের নিচে বা বোর্ডের ওপরেও যদি আমি দেখি, বলরেখার অভিমুখ কোন দিক থেকে কোন দিকে? উত্তর থেকে দক্ষিণে বা দক্ষিণ থেকে উত্তরে। আচ্ছা, চুম্বক কিরকম হয়ে আছে? উত্তর দক্ষিণ বরাবর। তোরা এটাকে এরকম করে ভাব, এখানে তোরা যেমন ওই চ্যাপ্টারে পড়েছিলিস না, টর্ক সমান পি সাইন থিটা, পড়েছিলিস না? পি সাইন থিটা, তড়িৎ চ্যাপ্টারে পি ক্রস সি টর্ক। ঠিক আছে, এখানেও সেম আসবে, টর্ক সমান এম ইন্টু বি সাইন থিটা। যেমন ওখানে পি হচ্ছে কি? তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এখানে এম হবে কি? চৌম্বক দ্বিমেরু ভ্রামক। ওখানে তড়িৎ ক্ষেত্র, এখানে চৌম্বক ক্ষেত্র। ওখানে তড়িৎ ক্ষেত্র আর হচ্ছে কি তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মধ্যে কোণ থিটা। এখানে চৌম্বক ক্ষেত্র আর চৌম্বক দ্বিমেরু ভ্রামকের মধ্যে কোণ থিটা। হলো, এবারে বল একটা দণ্ডচুম্বকের দ্বিমেরু ভ্রামক কোন দিকে? দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুতে। কেন?
আধানের বেলা দ্বিমেরু ভ্রামক কোন দিক থেকে কোন দিকে হতো, নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জ। আধানের বেলা নেগেটিভ থেকে পজিটিভ চার্জের দিকে হতো পি ভেক্টর, ঠিক পি ভেক্টর। তো চুম্বকের বেলা কি হবে, উত্তর মেরু সরি দক্ষিণ থেকে উত্তরে, এটাই হবে কি পি বা এম ভেক্টর। যদি আমি বলি এম ভেক্টর, বল এম ভেক্টর দক্ষিণ থেকে উত্তরে, বলরেখার অভিমুখ কোন দিকে, দক্ষিণ থেকে উত্তরে বা উত্তর থেকে দক্ষিণে। তাহলে এম আর বি এর মধ্যে কোণ কত, 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি। সাইন 0 সাইন 180 মান কত, 0। তার মানে কি কোনো টর্ক প্রযুক্ত হবে না, ঘোরাইকে কোনো বস্তুকে ঘোরাইকে টর্ক, টর্ক 0 মানে এখানে কোনো বিক্ষেপ হবে না, ঠিক আছে। ব্যাস, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটাকে পুরো বলরেখার অভিমুখ দেখে এক্সপ্লেন করে দিলাম। আচ্ছা তুই এটা পরে দেখে নিস, বায়ু সাভার সূত্র যেটা হবে তুই এখন বুঝতে পারবি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে বেসিক জিনিস, এখান থেকে খুব কমই কোশ্চেন আসবে। যেটা ম্যাথমেটিক্যাল পার্ট এবার শুরু হচ্ছে, সেটা হচ্ছে হেডিং দিয়ে বায়ো সাভার্টের সূত্র বা ল্যাপ্লাস সূত্র। বায়ো সাভার্ট সূত্র ভালো করে বুঝবি, বায়ো সাভার্ট সূত্র বা ল্যাপ্লাসের সূত্র, ঠিক আছে। বায়ো সাভার্ট সূত্র বা ল্যাপ্লাসের সূত্র, স্টেটমেন্ট তো দেবে না, যদি বা দেয় ঠিক আছে কোনো সমস্যা নেই। বায়ো সাভার্ট সূত্র বা ল্যাপ্লাসের সূত্র, ল্যাপ্লাসের, ঠিক আছে, ল্যাপ্লাসের সূত্র হলো। আচ্ছা বায়ো সাভার্ট সূত্র বা ল্যাপ্লাসের সূত্র হচ্ছে কি, আমরা কি কি দেখেছি দেখ, কি কি পড়েছি এত সময়, যে তারের তড়িৎ প্রবাহ হলে তার চারপাশে চুম্বক ক্ষেত্র হবে। চৌম্বক ক্ষেত্রকে আমরা বলরেখা দিয়ে ডিনোট করি, ঠিক আছে। সেই বলরেখার অভিমুখ আমরা জেনে গেছি, মানে অভিমুখ জেনে গেছি। এবার চাই মান, কিভাবে মান হবে। ধরো এটা হলো তার, এই তারে তড়িৎ প্রবাহ হচ্ছে এরকম করে, ঠিক। তাহলে আমি প্রথমে লিখে নিই আই, আই সমান তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ মাত্রা, ফার্স্ট যেগুলো লাগবে তড়িৎ প্রবাহ মাত্রা। তো এই তারের জন্য, মানে ধরো আমি বললাম এই তারের এইখানটায় হচ্ছে কি চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বার করতে হবে, এই পয়েন্টে পি পয়েন্ট ধরো, এটা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বার করতে হবে। পুরো তারের জন্য পরে করব, আগে ছোট্ট তার, ধরো আমি বললাম এইখানটায় ছোট একটা তারের অংশ, সেটা হলো তারের একটা ছোট্ট অংশ ডিএল, ডিএল, ঠিক। তাহলে ডিএল হচ্ছে কি, ডিএল হচ্ছে তারের ক্ষুদ্র অংশ, তারের ক্ষুদ্র দৈর্ঘ্য, তারের ক্ষুদ্র দৈর্ঘ্য, এটা হচ্ছে ডিএল। আচ্ছা এই ডিএল এর কিন্তু অভিমুখ একটা থাকবে, ডিএল ভেক্টর, ডিএল ভেক্টর, ডিএল ভেক্টর কোন দিকে, ডিএল তো ক্ষুদ্র অংশ, কিন্তু ডিএল ভেক্টর কোন দিকে হবে, তারের, তারে যে তড়িৎ প্রবাহ হচ্ছে যেদিকে সেদিকেই হবে। এখন তারের তড়িৎ প্রবাহ কোন দিকে হচ্ছে, ওপরের দিকে, তার মানে ডিএল ভেক্টর এই ওপরের দিকে হবে। যদি ধরো এই তার এখানে তড়িৎ প্রবাহ এরকম হচ্ছে, তার মানে আমি যদি এখানে একটা ডিএল নিই, তাহলে ডিএল এর অভিমুখ কোন দিকে হবে, এদিকে। যদি এরকম হয় তড়িৎ প্রবাহ, তাহলে এখানে ডিএল কোন দিকে হবে, ডিএল ভেক্টর এদিকে হবে, মানে আই যেদিকে সেদিকেই ডিএল এর অভিমুখ। তাহলে কি লিখবো, ডিএল ভেক্টর, ডিএল ভেক্টরের অভিমুখ, অভিমুখ তড়িৎ প্রবাহের অভিমুখে, তড়িৎ প্রবাহের অভিমুখে, তড়িৎ প্রবাহের অভিমুখ, ঠিক আছে। ডিএল ভেক্টর অভিমুখ কোন দিকে হচ্ছে, তড়িৎ প্রবাহের অভিমুখে হলো। এবারে কি করতে হবে, এই যে যে ক্ষুদ্র অংশটা আছে না, তার জন্য তো তড়িৎ প্রবাহ, তার জন্য চৌম্বক ক্ষেত্র বার করতে হবে। আমি কি করলাম, এইখান থেকে পি পর্যন্ত একটা লাইন টেনে দিলাম, যার দৈর্ঘ্য হচ্ছে কত না আর, তো সেটা হচ্ছে কি না আর ভেক্টর। আর ভেক্টর কি হচ্ছে, আর ভেক্টর হলো, আর ভেক্টর কি হচ্ছে, একটা দূরত্ব ভেক্টর, দূরত্ব ভেক্টর। কোথা থেকে কোথায়, দূরত্ব ভেক্টর। এটা কোথা থেকে
না ডিএল থেকে পি পর্যন্ত, ডিএল থেকে পি পর্যন্ত। এটা হচ্ছে কি আর ভেক্টরটা কোথা থেকে হচ্ছে, ডিএল থেকে পি পর্যন্ত। এখানে একটা কোণ আসবে, সেই কোণটা হচ্ছে কি না ডিএল ভেক্টর এবং আর ভেক্টরের মধ্যে কোণ। ডিএল ভেক্টর এবং আর ভেক্টরের মধ্যে কোণ হচ্ছে কি থিটা। থিটা সমান কি লিখবো, ডিএল ভেক্টর এবং আর ভেক্টরের মধ্যে কোণ, মধ্যে কোণ। তাহলে কি কি টার্ম এলো, আই হচ্ছে তারের তড়িৎ প্রবাহ, ডিএল হচ্ছে কি তারের ক্ষুদ্র দৈর্ঘ্য, সেই ডিএল এর অভিমুখ কোন দিকে, ডিএল ভেক্টর এর অভিমুখ কোন দিকে, তারের যেদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। আর ভেক্টর হচ্ছে কি না একটা দূরত্ব ভেক্টর, কোথা থেকে কোথায় পর্যন্ত, না ডিএল থেকে পি পর্যন্ত, আমার যেখানে বার করতে হবে সে পর্যন্ত। আচ্ছা থিটা হচ্ছে কি ডিএল ভেক্টর এবং আর ভেক্টরের মধ্যে কোণ। এখন বায়ো-সাভার্ট সূত্র অনুযায়ী পি বিন্দুতে, পি বিন্দুতে ডিএল ক্ষুদ্র ক্ষুদ্র অংশের জন্য, ডিএল ক্ষুদ্র অংশের তড়িৎ প্রবাহের জন্য, এটাকে চেঞ্জ করে নি, ডিএল ক্ষুদ্র অংশের তড়িৎ প্রবাহের জন্য, ডিএল ক্ষুদ্র অংশের তড়িৎ প্রবাহের জন্য, তড়িৎ প্রবাহের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, চৌম্বক ক্ষেত্র প্রাবল্যকে আমরা বি বলে ডিনোট করি। ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত হবে, না ডিবি। ডিবি সমান, ডিবি সমান ঠিক। আচ্ছা ডিবি সমান কত হবে, আমরা তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে যেমন একটা সবসময় কনস্ট্যান্ট নিতাম না 1/4πε0, এখানে হবে কি না μ0/4π। কত আসবে, μ0/4π, এটা সবসময় থাকবে μ0/4π। আচ্ছা এরপরে কি আসবে, দেখ আই, আই হচ্ছে কি তড়িৎ প্রবাহ, ডিএল, ডিএল হচ্ছে কি ক্ষুদ্র দৈর্ঘ্য, আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। তুই চারবার পড় আগে, μ0/4π আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার, μ0/4π আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এখানে অভিমুখের কথা যদি বলে, করে দেখ, তারটাকে যদি আমি এরকম করে ধরি, তড়িৎ প্রবাহের অভিমুখ এটা, তাহলে এখানে সব বলরেখাগুলো কি হচ্ছে, ভেতরে ঢুকছে। তারের এই সাইডে যত বিন্দু আছে সবাইতে বলরেখা ঢুকছে, আর তারের এই সাইডে যত আছে সব বাইরে বেরোচ্ছে। তার মানে এখানে বলরেখার অভিমুখ মানে কি, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে, ভেতরের দিকে, ইনওয়ার্ড। ঠিক ফর্মুলা এটা বায়ো-সাভার্ট সূত্র, μ0/4π আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। μ0 এর ভ্যালু কত, আমি একক তোদেরকে এখন বলবো না, একক পরে আসবে। μ0 সমান 4π ইন্টু 10⁻⁻7 এসআই ইউনিট বলে আমি লিখলাম। এসআই ইউনিট কি ইউনিট হবে সে পরে আসবো, ঠিক আছে, আপাতত এসআই ইউনিট। আচ্ছা এই μ0টা কি, যেমন এপসাইলন নটকে আমরা কি বলেছিলাম, শূন্য স্থানের তড়িৎ ভেদ্যতা, এখানে কি হবে শূন্য স্থানের চৌম্বক ভেদ্যতা, শূন্য স্থানের চৌম্বক ভেদ্যতা, ঠিক, চৌম্বক ভেদ্যতা হলো, অসুবিধা নেই। এতটা পর্যন্ত ক্লিয়ার। পরীক্ষাতে তোদের কিন্তু এমসিকিউতে বায়ো-সাভার্ট সূত্র ধরো দিয়ে দিল, বায়ো-সাভার্ট সূত্রটি হলো 4টে অপশান দিয়ে দিল, চেঞ্জ করতে পারে, ধরো নিচে আই দিয়ে দিল, উপরে আই, বা হচ্ছে নিচে এখানে r³ দিয়ে দিল, বা উপরে আর, এরকম টাইপের কিছু চেঞ্জ করে করে দিতে পারে, কোন অপশানটা হবে দেখতে হবে। এবার আমরা চাই কি এর ভেক্টর রূপ, ভেক্টর রূপ, ভেক্টর রূপ, ঠিক, হ্যাঁ ভেক্টর রূপ কিভাবে করব এটাকে, ঠিক আছে। দেখ ভেক্টর রূপ কি বলছি, প্রথমে এখানে না, এখানে কটা ভেক্টর আছে বলতে পারবি, এখানে ডিএল একটা ভেক্টর রাশি, আর একটা ভেক্টর রাশি, কি কি ভেক্টর আছে দেখ, ডিএল একটা ভেক্টর রাশি, আর একটা ভেক্টর রাশি, আর বিও কিন্তু একটা ভেক্টর রাশি, ডিবিও ভেক্টর রাশি।
তো ভেক্টর রূপ যদি আমি লিখতে যাই তাহলে আমার প্রথম কি লেখা উচিত, ডিবি ভেক্টর। হ্যাঁ, ডিবি ভেক্টর সমান মিউ নট বাই 4 পাই, তো ঠিক আছে, কোনো সমস্যা নেই, এ থাক। আচ্ছা, প্রবাহ মাত্রা আই, এ তো স্কেলার রাশি, আই যেমন কে আছে তেমন থাকলো। ভালো করে দেখ, যদি কোথাও সাইন থিটা থাকে এবং দুটো ভেক্টর রাশি থাকে, তাহলে নিশ্চয়ই সেখানে ক্রস প্রোডাক্ট আছে। কি বললাম, দুটো ভেক্টর রাশি আছে, সাইন থিটা আছে, তার মানে সেখানে নিশ্চয়ই ক্রস প্রোডাক্ট আছে। কিন্তু প্রবলেম হলো এখানে যে আমি যদি লিখি একে যে ডিএল ক্রস আর, যদি আমি ডিএল ভেক্টর ক্রস আর ভেক্টর লিখিও, তাহলে কি আসতো, ডিএল আর সাইন থিটা। কিন্তু ওপরে তো আর নেই, ওপরে শুধু ডিএল আছে, তাহলে আর আমাকে করে নিতে হবে উপরে। মানে আমি একে এরকম লিখতেও পারি, মিউ নট বাই 4 পাই আই ডিএল আর বাই আর কিউব সাইন থিটা। আমি আমার নিজের সুবিধার জন্য এটা করতে পারি। এবারে দেখতে হবে কি, আমি ডিএল ক্রস আর করব নাকি আর ক্রস ডিএল করব। এটা আমি এখান থেকে করছি। দেখ, ক্রস প্রোডাক্ট জানিস, দেখ ভালো করে দেখ, এইখানে চৌম্বক ক্ষেত্র আমরা হচ্ছে কি বলরেখার অভিমুখ দেখে পেয়েছি, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। আমি যদি আর ভেক্টর ক্রস ডিএল করি, তাহলে বলরেখার অভিমুখ মানে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ ওপরে হওয়া উচিত ছিল। কি দেখ, আর ভেক্টরের দিকে ডিএল, ভালো করে দেখ, আমি ওই সাইডে চৌম্বক ক্ষেত্র করছি, আর ভেক্টরের দিকে, ডিএল ভেক্টরের দিকে। যদি আমি এখানে চৌম্বক ক্ষেত্র করার জন্য এইখানে চৌম্বক ক্ষেত্র কোন দিকে, নিচের দিকে, এইখানে চৌম্বক ক্ষেত্র করার জন্য আর ক্রস ডিএল করি, তাহলে উপরের দিকে হয়ে যাচ্ছে। ডিএল ক্রস আর করলে নিচের দিকে হচ্ছে, মিলছে কোনটা, ডিএল ক্রস আর করে, তাহলে কি করা উচিত, ডিএল ক্রস আর। তাহলে এখানে হবে কি না, ডিএল ভেক্টর ক্রস আর ভেক্টর। তাহলে ডিএল ভেক্টর ক্রস আর ভেক্টর মানে কি, ডিএল আর সাইন থিটা। মানে এই যে ডিএল আর সাইন থিটা, এইটাকে আমি লিখছি কি ডিএল ক্রস আর। তাহলে নিচে আছে কত, আর কিউব। আর কিউব মানে বলবি এর উপরে ভেক্টর দেওয়া হলো না, এ আর কিউব। আর কিউব মানে কি, আর ভেক্টরের মডের কিউব, মানে আর ভেক্টরের যে মান তার কিউব। আচ্ছা, তাহলে মনে রেখে দে, মিউ নট বাই 4 পাই আই ডিএল ক্রস আর বাই আর কিউব। আরেকটা জিনিস আরেকটু চেঞ্জ করে দেবে একে, কি রকম, ডিবি ভেক্টর সমান মিউ নট বাই 4 পাই আই, না সাইন থিটা হলে তো ভেক্টর রূপ আসবেই না। ডিএল ভেক্টর আছে, তো আর ভেক্টরকে যদি আমি একটা আর দিয়ে ভাগ করে দিই, আর ভেক্টর বাই আর, মানে কি হয়ে যাবে, আর ক্যাপ, একক ভেক্টর। কোনো ভেক্টরকে তার মান দিয়ে যদি ভাগ করি, তাহলে কি আসবে, ক্যাপ হয়ে যাবে। তার মানে আমি এখানে কি লিখবো, ডিএল ভেক্টর ক্রস আর ক্যাপ, একটা আর আমি নিচের থেকে নিয়ে নিয়েছি, মানে এখন কে আর স্কয়ার। তাহলে দুটোই ভেক্টর রূপে চলবে। রায়মার্টিন কোশ্চেন ব্যাংকে দেখবি ভেক্টর রূপ আছে, ভেক্টর রূপ দিয়ে কোশ্চেন আছে, এমনকি তোদের এই বইতেও আছে। ঠিক আছে, ভেক্টর রূপের আমার মনে হচ্ছে এইবারে পরীক্ষাতে ভেক্টর রূপ দিয়ে একটা এমসিকিউ হতে পারে। ঠিক আছে, হ্যাঁ, ভেক্টর রূপ দিয়ে একটা এমসিকিউ হতে পারে। ঠিক আছে, তাহলে কি কি বলা হলো, বায়ো সাভার্ট সূত্র, ডিবি সমান মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। ভেক্টর রূপ কি হচ্ছে, মিউ নট বাই 4 পাই আই ডিএল ক্রস আর বাই আর কিউব, অথবা ডিএল ক্রস আর ক্যাপ বাই আর স্কোয়ার। ক্লিয়ার? এতটা পর্যন্ত কারো সমস্যা আছে? হলো। এবার আমরা আসবো কি, এই যে বি এর একক টেকক না, চৌম্বক ক্ষেত্রের একক, এবার আমি বলে দিচ্ছি। চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের একক হলো, লিখছি, চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের এসআই একক হলো টেসলা। টেসলা গাড়ি আছে, কোম্পানি, তাই তো, টেসলা বা ওয়েবার পার মিটার স্কোয়ার, ওয়েবার পার মিটার স্কোয়ার। তোরা ওয়েবার পার মিটার স্কোয়ারটা তড়িৎ চুম্বকীয় আবেশ চ্যাপ্টারে গেলে ভালো বুঝতে পারবে ওয়েবার কি জিনিস। ঠিক আছে, হ্যাঁ, চৌম্বক প্রবাহ ঘনত্ব, চৌম্বক, এটা ওয়েবার হচ্ছে চৌম্বক ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স,
আর ওয়েবার পার মিটার স্কয়ার হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। আচ্ছা, এসআই একক। সিজিএস একক কি হচ্ছে? সিজিএস একক হচ্ছে কি গস, ঠিক আছে, ক্যাপিটাল জি দিয়ে প্রকাশ করা হয়, বা এখানে হয় কি ম্যাক্সওয়েল, হ্যাঁ ক্রিকেটের নয়, ম্যাক্সওয়েল পার সেমি স্কয়ার, আছে ম্যাক্সওয়েল পার সেমি স্কয়ার। তো এখান থেকে আমরা এটুকু একটা জিনিস যেটা আমাদের মনে রাখতে হয়, এক ওয়েবার সমান 10⁸ ম্যাক্সওয়েল, এটা মনে রাখি। এক ওয়েবার সমান কত? 10⁸ ম্যাক্সওয়েল। তাহলে এক টেসলা সমান কত গস কিভাবে করব? এক টেসলা মানে এক ওয়েবার পার মিটার স্কয়ার, ওয়েবার মানে কত ম্যাক্সওয়েল? 10⁸ ম্যাক্সওয়েল, 10⁸ ম্যাক্সওয়েল। আর মিটার স্কয়ারকে যদি আমি সেন্টিমিটার স্কয়ারে করতে চাই, এক মিটার মানে কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার, তার হোল স্কয়ার মানে 10⁸ ম্যাক্সওয়েল বাই এ 100, 100 মানে 10 স্কয়ার, তার আবার স্কয়ার মানে 10⁴ সেমি স্কয়ার। তো হয়ে যাবে কত? 10⁴ ম্যাক্সওয়েল পার সেমি স্কয়ার মানে গস। তাহলে কি হলো? এক টেসলা সমান 10⁴ গস। তাহলে এক ওয়েবার সমান 10⁸ ম্যাক্সওয়েল, আর এক টেসলা সমান 10⁴ গস। 10⁴ গস। এবার আমরা হচ্ছে মিউ এর একক করতে পারি, মিউ নটের একক বার করতে পারি। তবে হ্যাঁ, মাত্রা বার করতে গেলে বি এর মাত্রা চাই। বি এর মাত্রা আর একটা দুটো ক্লাস পরে জানতে পারবো বি এর মাত্রা কি হচ্ছে। আচ্ছা, মিউ নটের একক আমরা করে নিচ্ছি। মিউ নটের একক হয়নি, হচ্ছে না ওইদিকে। মিউ নটের একক চাই, একক। দেখ, বায়ু সাভার সূত্র কি ছিল? 20 ডিভি সমান মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কয়ার, তাই তো? এটাই ছিল। যার একক দরকার হয় তাকে আমরা এক সাইডে রেখে বাদ বাকিগুলোকে অন্য সাইডে নিয়ে যাই। তাহলে আমরা মিউ নটের একক চাই। মিউ নট সমান কি করা উচিত? ডিবি আর স্কয়ার 4 পাই, নিয়ে যাচ্ছি সবগুলোকে, আই ডিএল সাইন থিটা। এবার এখান থেকে যদি আমি একক লিখতে চাই, একক যদি লিখতে চাই, বল ডিবি এর একক, ডিবি মানে কি? চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্রের একক কি হচ্ছে? টেসলা, টেসলা। আর স্কয়ার মানে কি? মিটার স্কয়ার। 4 পাই তো কোনো একক নেই। আই এর একক অ্যাম্পিয়ার, ডিএল এর একক, ডিএল মানে কি? দৈর্ঘ্য মিটার, সাইন থিটার কোনো একক নেই, কেন কি? দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য। তাহলে কি হলো? মিউ নটের একক চলে আসবে কি? টেসলা মিটার বাই অ্যাম্পিয়ার। তাহলে কি হবে? টেসলা মিটার অ্যাম্পিয়ার টু দি পাওয়ার -1, টেসলা মিটার অ্যাম্পিয়ার টু দি পাওয়ার -1। এখান থেকে মিউ নটের একটা একক এলো, এখান থেকে একটা মিউ নটের একক আসো, হয়েছে? হ্যাঁ, অ্যাম্পিয়ার, মিটার ইনভার্স, কত ওর স্টেট, এগুলো পরে পরে আসবে, ঠিক আছে? একসঙ্গে খিচুড়ি পাকানোর দরকার নেই, আস্তে আস্তে চলে আসবে সব। চ্যাপ্টার যত এগোবে, টার্মগুলো যত জানা হবে, তারপরে একক করতে সুবিধা হয়েছে। আচ্ছা, এবারে হেডিং দিবি বায়ু সাভার সূত্রের প্রয়োগ, ঠিক আছে? লেখ, সময় দিচ্ছি, লেখ। তাদেরকে একটা কথা বলবো, এই যে যে পড়া হলো, এটাকে বই সঙ্গে মানে কম্পেয়ার করে পড়বি না। কেন পড়বি না? বই পড়বি, আমি না বলছি না, দুটো একটা ক্লাস পরে আমি যখন পড়বো, ঠিক আছে? কেন কি, আমি যে যে পার্টগুলো বই থেকে দেখতে বলেছি, যেমন অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, দক্ষিণহস্ত মুষ্টি নিয়ম, এগুলো ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাট বায়ু সাভার সূত্রের অ্যাপ্লিকেশন এগুলো দেখার দরকার নেই। কেন কি, অনেক কিছু আছে একসঙ্গে, তো পাজল হয়ে যাবে যে কোনটা নেবো আর কোনটা ছাড়বো, এরকম ব্যাপার, ঠিক আছে? তখন মেন জিনিস আউট হয়ে যাবে। পড়া হয়ে গেলে তারপরে তুই তখন দেখবি, তখন আস্তে আস্তে বুঝে যাবে। আচ্ছা, নেক্সট লেখ বায়ু সাভার সূত্রের অ্যাপ্লিকেশন, বায়ু সাভার সূত্রের প্রয়োগ। বায়ু সাভার সূত্রের প্রয়োগ।
এক নম্বর প্রয়োগ হচ্ছে রিজু, রিজু মানে কি সোজা, রিজু পরিবাহী তারের জন্য, রিজু পরিবাহী তারে তড়িৎ প্রবাহের জন্য, তড়িৎ প্রবাহের জন্য চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কি করে আসছে, ঠিক চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, রিজু পরিবাহী তারে তড়িৎ প্রবাহের জন্য চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। কি করে হচ্ছে দেখ, ধরো আমি বললাম এখানে একটা সোজা পরিবাহী তার আমি নিয়েছি, এটা সোজা পরিবাহী তার, ঠিক সোজা পরিবাহী তার, এই তারে আই তড়িৎ প্রবাহ হচ্ছে, ক্লিয়ার, এই তারে আই তড়িৎ প্রবাহ হচ্ছে, আমি এর জন্য, আমি এর জন্য চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বার করতে চাই কোথায়, ধরো এই পয়েন্টে, পি পয়েন্টে, এটা পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বার করতে চাই, ঠিক তারে তড়িৎ প্রবাহ হচ্ছে, পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বার করতে চাই। আমার ফার্স্ট কাজ হবে পি পয়েন্ট থেকে তারের ওপরে একটা লম্ব টানা, কি করব লম্ব, এটা 90 ডিগ্রি, তাহলে একটা লম্ব দূরত্ব হবে আর, এটা কত আর, পি পয়েন্ট থেকে, পি পয়েন্ট থেকে তারের উপরে একটা লম্ব টানা, দেখ বায়ো সাভার সূত্রে যে আর আমরা নিয়েছিলাম সেই আর ছিল কি ডিএল থেকে পি পয়েন্ট পর্যন্ত, বাট এখানে ওই রকম নয়, এখানে যে ক্যালকুলেশন এটা ডেরিভেশন করা হবে পুরো 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা লাগবে, তারপরে যে অ্যান্সার আসবে সেটাকে দেখানো হচ্ছে, কিন্তু তোদের এই ডেরিভেশনের কোনো প্রয়োজন নেই, যদি কেউ চাস দেখতে পারিস আগের বছরের ভিডিওতে করা আছে, ঠিক আছে। তাহলে কি হলো, পি পয়েন্ট থেকে এই তারের উপরে একটা লম্ব টানতে হবে, হলো যেটা আমরা তড়িৎ চ্যাপ্টারেও করেছিলাম, তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে। এরপরে কি প্রসেস, এই পয়েন্ট থেকে তারের যে ওপরের প্রান্ত সেখান পর্যন্ত একটা লাইন টানলাম, আর নিচের প্রান্তে একটা লাইন টানলাম, ঠিক হলো। আচ্ছা এরকম ছবি মনে পড়ছে দেখি, দেখ নিচের যে কোণটা ছিল সেটা থিটা 1 আর ওপরেরটা থিটা 2, কিন্তু আমরা ওখানে যেটা করেছিলাম সেটা সিমেট্রিক করেছিলাম, ওপরে যা কোণ নিচে সেম কোণ, কিন্তু এখানে ওপর নিচে আলাদা আলাদা হতে পারে। তো এই পি পয়েন্টের যে বি আসবে সেটা হবে কত না μ0/4 পাই, এ তো আছে সব সময়, এইখানে আসবে কত আই বাই আর, আই বাই আর কত আসবে আই বাই আর, ব্র্যাকেটের মধ্যে আসবে সাইন থিটা 1 প্লাস সাইন থিটা, ব্যাস তড়িৎ চ্যাপ্টারে শুধু কি ছিল দুটোই থিটা ছিল, ওই জন্য সাইন থিটা প্লাস সাইন থিটা ছিল, আর এখানে ছিল ল্যামডা, কেন কি ওখানে রৈখিক আধান ঘনত্ব ছিল। তাহলে রিজু পরিবাহী তারে তড়িৎ প্রবাহের জন্য চৌম্বক ক্ষেত্র কত হচ্ছে μ0/4 পাই, এ তো আমরা জানি কি করে হচ্ছে, আই বাই আর, আই হচ্ছে কি তড়িৎ প্রবাহ, আরটা কি আর হচ্ছে পি পয়েন্ট থেকে তারের উপরে লম্ব দূরত্ব, ঠিক এটা মনে রাখতে হবে, পি পয়েন্ট থেকে তারের উপর লম্ব দূরত্ব, লিখে দিচ্ছি আর হচ্ছে কি পি বিন্দু হতে, পি বিন্দু হতে তারের ওপর লম্ব দূরত্ব, ঠিক আছে, তারের উপর লম্ব দূরত্ব, পি বিন্দু হতে তারের উপর লম্ব দূরত্ব, ক্লিয়ার, পি বিন্দু হতে তারের উপর লম্ব দূরত্ব, সাইন থিটা 1 সাইন থিটা 2, থিটা 1 দেখ, থিটা 1 হচ্ছে এই যে যে মিডিল লাইন তার থেকে নিচের দিকে কোণ, থিটা 2 হচ্ছে কি এই যে মিডিল লাইন তার থেকে উপরের দিকে কোণ, এটাও ঠিক রাখতে হবে, এই এই যে যে লাইনটা টেনেছি, যেটা লম্ব লাইন টেনেছি তার থেকে নিচের দিকে কোণ হচ্ছে কি থিটা 1, উপরের দিকে কোণ হচ্ছে থিটা 2, হলো। এবারে কতগুলো কেস আসবে এখান থেকে, ঠিক আছে, কেস 1, অসীম, দেখ কি কি টার্ম হয় প্রথমে, অসীম দৈর্ঘ্যের তার, ঠিক আছে, অসীম ঋজু পরিবাহী এরকম দিচ্ছে, অসীম টার্ম আমি দিচ্ছি অসীম ঋজু পরিবাহী, মানে কি তারটা সোজা অসীম, অসীম ঋজু পরিবাহী, আর কি অথবা আর একটা টার্ম দিতে পারে কি দীর্ঘ, দীর্ঘ ঋজু পরিবাহী, দীর্ঘ মানেও কিন্তু অসীম বোঝায়, দীর্ঘ ঋজু পরিবাহী, দীর্ঘ ঋজু পরিবাহী, ঠিক দীর্ঘ ঋজু পরিবাহী।
হয়েছে। এর জন্য আমরা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বার করব। প্রথমে দেখ কি হচ্ছে, এই যে ছিল তারটা, ভালো করে দেখ, হয়েছে, এই যে তারটা ছিল, যদি এইটুকু তার হয় তাহলে ওপরের কোণ এটা, নিচের কোণ এটা। যদি তার বড় হয়, ধরো তারটা বড় হচ্ছে, তার যদি আরো বড় হয়, এখানে তার যদি আরো বড় হয় তাহলে এই কোণটা কি হবে, আবার বাড়বে। আরো বড় হলে আরো কোণ বাড়বে, মানে কি হবে 90, অসীম হয়ে গেলে কি হবে 90, উপরেও 90। তাহলে এখানে θ1 কি হবে 90, θ2 হবে কত 90। তাহলে বি কত আসবে, μ0/4 পাই I/r sin 90 প্লাস sin 90 মানে 1 প্লাস 1, মানে কত আসবে μ0/4 পাই I/r ইন্টু 2। অসীম দীর্ঘ বা অসীম ঋজু পরিবাহী বা দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য ওই পরিবাহী থেকে আর দূরত্বে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত হবে, μ0/4 পাই I/r ইন্টু 2, I/r ইন্টু 2, ঠিক আছে। μ0/4 পাই I/r ইন্টু 2, sin 90 প্লাস sin 90 হচ্ছে, এই জন্য 2 হচ্ছে। কেস 2 তে কি আসবে, অর্ধ অসীম। হ্যাঁ, অর্ধ অসীম মানে অর্ধ অসীম, অর্ধ অসীম মানে ছবি আমি আঁকছি, নিচেরটা টোকা হয়ে গেছে, সবার টোকা হয়ে গেছে। অর্ধ অসীম কেমন হচ্ছে দেখ, অর্ধ অসীম মানে ধরো আমি বললাম যে এটা হচ্ছে এইখান থেকে তার শুরু, এখান থেকে শুরু, এখান থেকে ওপরের দিকে ধরো যাচ্ছে, এইটা ধরো এইখান থেকে শুরু, আর এটা ওপরের দিকে আরো যাচ্ছে ইনফিনিটি পর্যন্ত, ঠিক। তো আমি যদি পয়েন্ট নিই এখানটায়, তাহলে পি পয়েন্ট যদি আমি বলি, পি পয়েন্ট থেকে ওপরের দিকে অসীম পাঠ, নিচের দিকে কিছুই নেই। আচ্ছা দেখ, যদি তার এতটা পর্যন্ত থাকতো তাহলে কোণ হতো এটা, তার যদি ছোট হয় তাহলে কোণ হবে কোনটা, এটা। তার যদি আরো ছোট হয় তাহলে কোণ হবে আরো ছোট, তার যদি এখানে থাকে তাহলে কোণ হবে কত 0, মানে θ1 এখানে কত 0, θ2 এখানে 90 ডিগ্রি। অথবা যদি ওপরের দিকে হয় তাহলে θ2 0, θ1 90, তাহলে একটা 0 একটা 90, তাহলে এখানে কি হবে θ1 0 আর θ2 হচ্ছে 90। বুঝতেই পারছিস বি কত হবে, μ0/4 পাই I/r, একটা 1 আসবে, sin 0 0 sin 90 1। তাহলে অর্ধ অসীম হলে কি হবে 1 হচ্ছে, আর পুরো অসীম হলে 2 হচ্ছে। হ্যাঁ, অর্ধ অসীম হলে 1 হচ্ছে, পুরো অসীম হলে 2 হচ্ছে। কেস 3, তারের কেস 3 হচ্ছে, হ্যাঁ, তারের বর্ধিতাংশের উপরে, তারের বর্ধিতাংশের উপর, তারের বর্ধিতাংশের উপর বলতে এটা কি করে হচ্ছে, প্রথমে আগে দেখ আমি কিছু কন্ডিশন তোকে দেখাচ্ছি। প্রথমে যদি এরকম হয়, ধরো এটা তার, ঠিক আছে, এটা তার, পয়েন্ট আছে এখানে, আমরা তো আগে পয়েন্ট কোথায় ছিল, যদি এটা তার হয় সামনে, কে আগের যেগুলো হয়েছিল সেখানে কি ছিল, তার যদি এটা হয় তার সামনে, কিন্তু ধরো এই পয়েন্টে বলেছে, তখন আমি কি করব, এটা হলো কি না তার, এটা হচ্ছে কি তারের লাইন, যেটা পি থেকে কি করব, এখান থেকে যদি টানি এটা হবে কি আর, এখন এটা হবে আর, মানে এটা তারের লাইন, পি থেকে এটা হলো আর। এইবারে দেখ এই যে তারটা ছিল না, এই এই যে লাইন ছিল, সেই লাইন থেকে তারের নিচের প্রান্ত পর্যন্ত যে কোণটা হতো সেটা কত হতো, θ1, মানে এটা θ1। আচ্ছা, আর ওপরের প্রান্ত যে কোণটা হতো সেটা কত হতো, θ2। কিন্তু প্রবলেম হচ্ছে আগে যখন পয়েন্ট এখানে ছিল তখন θ2 ওপরের দিকে হতো, এখন θ2 নিচের দিকে হচ্ছে,
মানে এখানে আমাকে নিতে হবে মাইনাস থিটা টু। বোঝা গেল? থিটা টু অ্যাকচুয়ালি থিটা ওয়ানও তো মাইনাস নেওয়া উচিত, যে তারের নিচের লাইন ও ইন্টিগ্রেশন করে হয়ে গেছে অলরেডি। যে আমরা যখন ইন্টিগ্রেশন করব এটাকে ডিবি থেকে ইন্টিগ্রেশন, তখন অলরেডি ইন্টিগ্রেশনে যদি ডেরিভেশন দেখা হয় অলরেডি মাইনাস থিটা ওয়ান থেকে থিটা টু করে অ্যান্সার এসছে। আবার এখন যদি আমি একে নিচে নিয়ে যাই তাহলে মাইনাস থিটা টু করতে হবে না। হ্যাঁ, তো কি হচ্ছে দেখ, বি সমান মিউ নট বাই 4 পাই আই বাই আর, এইখানে কি হবে সাইন থিটা টু প্লাস সাইন থিটা ওয়ানের জায়গায় কি হবে মাইনাস সাইন থিটা, মানে সাইন থিটা টু প্লাস সাইন মাইনাস থিটা ওয়ান মানে কি হবে মাইনাস সাইন থিটা ওয়ান। কিন্তু এটা তারের বর্ধিতাংশের ওপরে নয়, এটা এই পয়েন্টে, এটা এই পয়েন্টে। আচ্ছা, তারের বর্ধিতাংশের ওপরে হলে কোণগুলো কেমন কেমন হবে দেখি। তারের বর্ধিতাংশের ওপরে হলে কোণগুলো কেমন কেমন হবে দেখি। আমি পি পয়েন্টটাকে সরিয়ে সরিয়ে এখানে নিয়ে আসছি, ঠিক আছে? পি পয়েন্টটাকে সরিয়ে সরিয়ে এখানে নিয়ে আসছি। দেখ, এটা তার আছে, এটা পি পয়েন্ট। এখন এই কোণ আছে এরকম করে, তাই না? হ্যাঁ, যদি আমি দেখি কোণ এরকম এরকম আছে, আচ্ছা যদি পি পয়েন্টকে সরিয়ে নিয়ে আসি তাহলে দেখ কোণ বেড়ে যাবে তো নাকি? কোণ বেড়ে যাচ্ছে, দেখ এই কোণ আগের থেকে বড়, মানে লাইন খাড়া হয়ে গেছে আরো যদি পি পয়েন্টকে নিয়ে আসি আরো কি হবে, কোণ বেড়ে যাবে। তাহলে পি পয়েন্ট যদি একদম তারের উপরে চলে আসে তাহলে দুটো কোণ কত হবে 90 90ই হবে। তাহলে থিটা ওয়ান কত হবে 90, থিটা টু কত হবে 90, বাস বসা। বি কত হবে দেখ মিউ নট বাই 4 পাই আই বাই আর সাইন 91 মাইনাস সাইন 91 মানে 0। তারের বর্ধিতাংশের ওপরে চৌম্বক ক্ষেত্র বললো কি হবে, শূন্য হবে। তাহলে এত কিছু করার পরে জিস্ট কি হলো, অসীম দৈর্ঘ্য হলে কি হবে 2 গুণ মিউ নট বাই 4 পাই আই বাই আর, 2 গুণ অসীম দৈর্ঘ্য হলে, অর্ধ অসীম হলে 1 গুণ, তারের ওপরে হলে 0, তারের ওপরে হলে 0 বা তারের বর্ধিতাংশের ওপরে হলেও 0, তারের ওপরে হলে 0, তারের বর্ধিতাংশের ওপরে হলে 0। আচ্ছা, এটা হতো সাইন থিটা ওয়ান মাইনাস সাইন, কোনো সমস্যা নেই, একই আসবে অ্যান্সার, সাইন থিটা ওয়ান মাইনাস সাইন থিটা, ঠিক আছে? হ্যাঁ, থিটা টু আছে না ওখানে, তো দুটোকে ধরলে কি হবে 1 - 1 0। তাহলে কি হচ্ছে তারের বর্ধিতাংশের ওপরে চৌম্বক ক্ষেত্র বলে কি হচ্ছে 0। তারের ওপরেও যদি করি 0 আসবে, এর মানে কি তারের চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে কিন্তু তারটা নিজে চুম্বকে পরিণত হয় না। এর মানে কি তারের চারপাশে চৌম্বক ক্ষেত্র, তারের চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, কিন্তু তারটি নিজে চুম্বকে পরিণত হয় না। তারটি নিজে চুম্বকে পরিণত হয় না। হ্যাঁ, এবার এখান থেকে আমি অঙ্ক বলবো এক এক করে, ঠিক আছে? হ্যাঁ, অঙ্ক বলবো কি করে হচ্ছে দেখ, আমি অঙ্ক দিচ্ছি। হ্যাঁ, কোশ্চেন হলো যে এটা একটা অসীম দৈর্ঘ্যের তার, এর মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যাচ্ছে, ঠিক? এখানেও একটা অসীম দৈর্ঘ্যের তার আছে, দুটোই সমান্তরাল, ঠিক আছে? দুটোই সমান্তরাল অসীম দৈর্ঘ্যের তার, এর মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যাচ্ছে নিচের দিকে, নিচের দিকে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যাচ্ছে। এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে কত 20 মিটার, 20 মিটার, ঠিক 20 মিটার। তো আমাকে এখন করতে হবে কি, করতে হবে যে এই তার থেকে 20 মিটার দূরে একটা পয়েন্ট এ এখানে করতে হবে,
বি এ কত, আচ্ছা এখানে করতে হবে কি একটা মধ্যবিন্দু, এটা হচ্ছে বি পয়েন্ট, ঠিক আছে, বি পয়েন্ট, বা এটাকে সি নিয়ে নিই, সি, সি হচ্ছে কি মধ্যবিন্দু, মানে এটা 10 হবে, এই তার থেকে 10, এখানে করতে হবে বি সি পয়েন্টে কত হবে, আরেকটা হলো কি এই তার থেকে, এই তার থেকে 10 মিটার দূরত্বে আরেকটা পয়েন্ট, সেটা হলো ডি, তো বি ডি বার করতে হবে, একটা অঙ্ক করলেই সব হয়ে যাবে, এই জন্য আমি দিয়েছি এরকম করে, ঠিক আছে। হ্যাঁ, পরপর স্টেপ বাই স্টেপ বলছি, কোশ্চেনটাকে লিখে নে। এক দুটো তার দেওয়া আছে এখানে, 10 অ্যাম্পিয়ার 10 অ্যাম্পিয়ার, তারের তড়িৎ প্রবাহ কিন্তু এরকম আছে, হ্যাঁ তারের তড়িৎ প্রবাহ এরকম আছে। এবারে এরকম করে দেখাচ্ছি তারের তড়িৎ প্রবাহ, এদের মধ্যে ডিস্টেন্স গুলো আছে, ঠিক আছে। তো এটা কোশ্চেন আছে যে এ পয়েন্টে চৌম্বক ক্ষেত্র, বি পয়েন্টের চৌম্বক ক্ষেত্র, সি পয়েন্টের চৌম্বক ক্ষেত্র বার করতে হবে, ঠিক, হ্যাঁ সি পয়েন্টের চৌম্বক ক্ষেত্র বার করতে হবে। তো আমি প্রথমে এ পয়েন্টে বার করছি, ঠিক আছে, এ পয়েন্টে, এ পয়েন্টে বার করার জন্য আমি আগে কি দেখব, আমি এটাকে সুবিধা করার জন্য আমি করব কি, এটাকে 1 নম্বর তার ধরে নিলাম আর এটাকে 2 নম্বর তার ধরে নিলাম, ঠিক আছে, 1 নম্বর তার 2 নম্বর তার হলো, ব্যাস। এ পয়েন্টটাকে ভালো করে দেখ, এ পয়েন্ট, আগে দিক বার করে নে, আগে দিক, 1 নম্বর তারে তড়িৎ প্রবাহের দিক যদি দেখি, 1 নম্বর তারে চৌম্বক ক্ষেত্র হচ্ছে এখানে ভেতরে ঢুকছে, এখানে বাইরে বেরোচ্ছে, তাহলে এ পয়েন্টে ক্যালকুলেশন যখন হবে, বি ওয়ান কি হচ্ছে, বি ওয়ান বাইরে বেরোচ্ছে, বি ওয়ান হচ্ছে বাইরে বেরোচ্ছে। আচ্ছা 2 নম্বর তারটাকে ভালো করে ধর, 2 নম্বর তারকে যদি ধরি, এখানে ভেতরে ঢুকছে, এখানেও ঢুকছে, এখানেও ঢুকছে, এই সাইড, মানে তারের বাম সাইডে সব জায়গাতে ঢুকছে, তারের ডান সাইডে সব জায়গাতে বেরোচ্ছে, ঠিক আছে, তার মানে এখানে কি হচ্ছে, ভেতরে ঢুকছে, তাহলে বি টু ভেতরে ঢুকছে, তাহলে এই পয়েন্টে 1 নম্বর তারের জন্য চৌম্বক ক্ষেত্র বাইরে আসছে, 2 নম্বরের জন্য ভেতরে যাচ্ছে, এতটা পর্যন্ত ক্লিয়ার। এবার আমি মান বার করব, বি ওয়ান কত হচ্ছে, অসীম দৈর্ঘ্যের তার, তো অসীম দৈর্ঘ্যের তার কত হচ্ছে দেখ, মিউ নট বাই 4 পাই, মিউ নট বাই 4 পাই, আই, আই কত 10, আই কত 10, 1 নম্বর তারের তড়িৎ প্রবাহ কত 10 বাই আর, 1 নম্বর তার থেকে এ বিন্দুর দূরত্ব কত 20, 20, অসীম দৈর্ঘ্যের তার মানে কি হবে, 2 গুণ হবে, অসীম দৈর্ঘ্যের তার মানে 2 গুণ হবে। আচ্ছা একে ক্যালকুলেশন কর, কত হচ্ছে দেখ, 2 10 20 একসঙ্গে গেল, ঠিক আছে, মিউ নট বাই 4 পাই, মিউ নটের ভ্যালু কত 4 পাই ইন্টু 10⁻⁻7 বাই 4 পাই, 4 পাই 4 পাই কেটে যাবে, 10⁻⁻7 টেসলা, 4 পাই ইন্টু 10⁻⁻7 টেসলা হলো, এটা বি ওয়ানের মান, কোন দিকে, এটা নিচের দিকে, বি ওয়ান কোন দিকে, সরি বি ওয়ান ওপরের দিকে, বি ওয়ান ওপরের দিকে, বাস লেখার নোটেশন দেখ ভালো করে, কি করেছি, এ পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বার করতে হবে দুটো তারের জন্য, এটা 1 নম্বর তার, এটা 2 নম্বর তার, 1 নম্বর তারের চৌম্বক ক্ষেত্র এই পয়েন্টে ভেতরে যাচ্ছে, এই পয়েন্টে বাইরে আসছে, মানে এ পয়েন্টে চৌম্বক ক্ষেত্র 1 নম্বর তারের জন্য বাইরে আসছে, এই জন্য বি ওয়ান ডট, ক্লিয়ার। 2 নম্বর তারকে যদি আমি এরকম করে ধরি, তাহলে 2 নম্বর তারের এই সাইডের পয়েন্টগুলোতে চৌম্বক ক্ষেত্র ভেতরে যাচ্ছে, আর এই সাইডের পয়েন্টগুলোতে বাইরে আসছে, তো আমি এ পয়েন্টে যদি 2 নম্বর তারের জন্য করি, তাহলে ভেতরে যাচ্ছে, এই জন্য বি টু হচ্ছে কি ক্রস, বি ওয়ান হয়ে গেছে। এবার বি টু করবো, বি টু কত আসবে, বি টু আসবে মিউ নট বাই 4 পাই, এক চান্সে লিখবো একে, মিউ নট বাই 4 পাই মানে 10⁻⁻7 লিখে দিয়েছি, মিউ নট বাই 4 পাই মানে 10⁻⁻7, আই বাই আর, আই কত 10, আর কত হবে বল, 2 নম্বর তার থেকে এ পয়েন্টের দূরত্ব দেখ, 2 নম্বর থেকে 1 নম্বরের দূরত্ব 20, 1 নম্বর থেকে পি এর দূরত্ব 20 মানে 40, কি মোট 40, তো 40 গুণ 2, তাহলে এটা কত হবে, নিচে হবে 2, তাই তো 20 2, তো এটা কত হচ্ছে 10⁻⁻7 বাই 2 টেসলা,
এ ভেতরে না বাইরে? ভেতরে, ক্রস। ঠিক আছে, এত পর্যন্ত হলো। তাহলে 1 নম্বর তারের জন্য 10⁻⁻7 টেসলা বাইরের দিকে, 2 নম্বর তারের জন্য 10⁻⁻7/2 টেসলা ভেতরের দিকে। এ পয়েন্টে দুটো চৌম্বক ক্ষেত্র, একটা ভেতরে একটা বাইরে, কে বড়? এটা বড় নাকি এটা বড়? B1 বড়, B1 বড়। তাহলে এ পয়েন্টে চৌম্বক ক্ষেত্র হবে কি না B1 - B2, মানে কি বড় কে? বড় B1, B1 - B2। আচ্ছা, দিক কোন দিকে হবে? বড়টার দিকেই হবে। বড়টার দিক কোন দিকে? ডট, তার মানে বড়টার দিকে হবে। B1 - B2, তাহলে B1 কত? 10⁻⁻7 টেসলা, মাইনাস B2 কত? 10⁻⁻7/2। 10⁻⁻7 যদি কমন নিয়ে নিস তাহলে কত হবে? 1 - হাফ, মানে হাফ। 10⁻⁻7/2 টেসলা, মানে এটাকে করতে পারিস 0.5 × 10⁻⁻7 টেসলা, মানে 5 × 10⁻⁻8 টেসলা আউটওয়ার্ড। দেখ দেখ ভালো করে দেখ, 0.5 × 10⁻⁻7 টেসলা মানে 5 × 10⁻⁻, এটাকে দেখ দশমিক এক ঘর এগিয়েছি, সংখ্যা বেড়েছে মানে পাওয়ারে কমে যাবে। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এ পয়েন্টে হয়ে গেছে আমাদের, এ পয়েন্টে হয়ে গেছে। এরকম করে বি পয়েন্ট আর সি পয়েন্টে হবে। আমি বি পয়েন্ট আর সি পয়েন্ট ওদেরকে বাড়িতে দিলাম করতে, সরি সি আর ডি পয়েন্ট বাড়িতে করতে দিলাম। ঠিক আছে, বাড়িতে করবি দিক দেখে দেখে, পরে বলবো আমি না হলে। হয়েছে, হ্যাঁ বাড়িতে দিলাম। আচ্ছা, এটা বাড়িতে দেখবি। এবার লেখ বৃত্তাকার পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্র প্রবল। তাহলে ঋজু পরিবাহী হয়ে গেছে, এবার আসবে কি বৃত্তাকার পরিবাহী। বৃত্তাকার পরিবাহী, সি পয়েন্ট আর ডি পয়েন্টটা বাড়িতে দেখবি। চলো, বৃত্তাকার পরিবাহী। বৃত্তাকার পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। ক্লিয়ার? বৃত্তাকার পরিবাহী, এটা 2 নম্বর হবে, কেন কি এত সময় ঋজু পরিবাহী হয়েছিল। বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে, কেন্দ্রে। ঠিক আছে, এটা একটা বৃত্তাকার পরিবাহী। তড়িৎ প্রবাহ কোন দিকে হচ্ছে? ঘড়ির কাঁটার বিপরীতে। তাহলে কেন্দ্রে কোন দিকে চৌম্বক ক্ষেত্র হবে? বাইরের দিকে হবে। ঠিক আছে, বাইরের দিকে হবে। আচ্ছা, তুই দেখ কিভাবে হচ্ছে। এই দেখ, একে আমি যদি দেখি ভেতরে ঢুকছে বেরোচ্ছে, ভেতরে ঢুকছে বেরোচ্ছে, মানে কি বৃত্তাকার পরিবাহীর কেন্দ্র থেকে বেরোচ্ছে সবসময়, ডট হবে। আচ্ছা, আই তড়িৎ প্রবাহ মাত্রা, এই বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এখানে বি চৌম্বক ক্ষেত্র কত হবে? বি সেন্টার, সেন্টার লেখার দরকার নেই, বি কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র বলো তো হেডিংয়ে আছে, বি সমান μ0I/2r, বাস এটুকু। μ0I/2r কত আসবে? μ0I/2r। বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে কত আসবে? μ0I/2r। ক্যালকুলেশন যদি চাস করতে পারিস, এরকম কর। এই যে ওই বায়োসাভার্ট সূত্র থেকে আসবে, যেমন দেখ ডিভি সমান কত? μ0 I dl sin θ/r²। তো আচ্ছা, এর ক্যালকুলেশন যদি দেখিস, দেখ ধরো আমি এইখানে একটা ক্ষুদ্র অংশ নিলাম। ঠিক আছে, আচ্ছা তোরা আগে ফর্মুলা লিখে নে ভালো করে, আগে মেন জিনিস দেখ। এইখানে আমি একটা ক্ষুদ্র অংশ নিলাম ডিএল। ঠিক আছে, আচ্ছা এটা কি আর ভেক্টর, পি পয়েন্ট এটা, তাহলে আমার এইটুকু ক্ষুদ্র অংশের জন্য কত আসবে? μ0/4π আই ডিএল এর সঙ্গে আর এর কোণ কত? ডিএল তো স্পর্শক বরাবর, ডিএল আই ডিএল সাইন 90 মানে 1/r²। ঠিক আছে, আচ্ছা μ0/4π I/r², এগুলো সব কনস্ট্যান্ট। বি কত আসবে? ইন্টিগ্রেশন পুরোটা ডিএল, পুরো দৈর্ঘ্য কত? 2πr।
বসিয়ে দে, মিউ নট বাই 4 পাই আই বাই আর স্কোয়ার ইন্টু 2 পাই আর। আর একটা আর কেটে গেলে নিচে একটা আর থাকবে, একটা পাই কেটে গেল, দুই দুই কেটে গেলে তাহলে কি থাকছে, মিউ নট আই বাই 2 আর। সব ডেরিভেশন আছে, ডেরিভেশন যা ডেরিভেশন আছে করিয়ে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু কথা হলো যে এখন লাগছে না। হ্যাঁ, ডেরিভেশন তোরা দেখতে পারিস, কারো যদি প্রয়োজন হয় পরে, সবই ভিডিও আছে আগের বছরের, সার্চ করবি সব চলে আসবে, একদম ডিটেলসে সব ডেরিভেশন, ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে ফর্মুলার অ্যাপ্লিকেশন অঙ্ক করা, ঠিক আছে, ফর্মুলার অ্যাপ্লিকেশন অঙ্ক করা, আস্তে আস্তে সব ডেরিভেশন হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তাহলে বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে কত হচ্ছে, মিউ নট আই বাই 2 আর। যদি এই, আচ্ছা এগুলো এটা লাগবে না, যদি কেউ টুকছিস আসে টুক, কোনো সমস্যা নেই, এবার লাগবে না। যদি এটা এন পাকের হয়, এন পাকের হলে, এন পাকের মানে কি জানিস, একটা তার একটা পাক, আবার একটা, এরকম করে ধরো আমি 10টা করে দিয়েছি, তাহলে একটা পাকের জন্য মিউ নট আই বাই 2 আর বাইরের দিকে, আবার একটা পাকের জন্য মিউ নট আই বাই 2 আর, এরকম করে এন পাকের হলে কত হবে, বি সমান মিউ নট আই বাই 2 আর ইন্টু এন, এন গুণ হয়ে যাবে বাস, ঠিক আছে, এন গুণ হয়ে যাবে, মিউ নট আই বাই 2 আর এন গুণ হয়ে যাবে। বৃত্তাকার পরিবাহীর এটা হলো। আচ্ছা যদি বলি এই রকম আছে কিছু, ঠিক, এর কেন্দ্রে আমাকে করতে হবে, আছে, দেখ যদি ভালো করে দেখিস, এই যে যে তারটা আসছে না, এই যে তার, এই কেন্দ্র পি পয়েন্ট ধরো, এই বিন্দুটা এই তারের বর্ধিতাংশের ওপরে না, তাহলে এর জন্য কোনো চৌম্বক ক্ষেত্র হবে না। আচ্ছা, এই তারের লাইনের উপরে পি পয়েন্ট, এর জন্যও হবে না, কেবলমাত্র এই বৃত্তাকার পার্টটার জন্য হবে। বোঝা গেল কি, কেন কি আমরা পড়েছি তারের তারের লাইনের উপরে হলে, না ছেদ নয়, তারের লাইনের উপরে হলে 0 হবে। এই তার ধরো এটাকে পুরোটা যদি বলি, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, তো এই পার্টের লাইনের উপরে এটা পড়ছে, মানে এর জন্য হবে না। এই এই সোজা তারটার লাইনের উপরে পড়ছে, মানে এই সোজা তারের জন্য হবে না, বৃত্তাকার পার্টের জন্য হবে। এবার ক্যালকুলেশন কেমন হচ্ছে দেখ, ঐকিক নিয়ম, যেমন আমি যদি বলি থিটা কিসে আছে, রেডিয়ানে, থিটা কিসে আছে, রেডিয়ানে আছে, একবার থিটা ধরো রেডিয়ানে আছে, তাহলে আমি কি বলবো, 2 পাই রেডিয়ানের জন্য কত হয়, পুরো বৃত্তের কোণ কত, 2 পাই রেডিয়ান, পুরো বৃত্তের কোণ 2 পাই, পাই রেডিয়ান মানে 180, 2 পাই মানে 360, পুরো বৃত্তের মানে 2 পাই রেডিয়ানের জন্য মিউ নট আই বাই 2 আর, তাহলে 1 রেডিয়ানের জন্য কত হবে, মিউ নট আই বাই 2 আর ইন্টু 1/2 পাই, তাহলে থিটা রেডিয়ানের জন্য কত হবে, মিউ নট আই বাই 2 আর থিটা বাই 2 পাই। ব্যাস এটাই আমাদেরকে মনে রাখতে হবে, থিটা রেডিয়ানের জন্য কত হচ্ছে, মিউ নট আই বাই 2 আর যা ছিল থিটা বাই 2 পাই। আচ্ছা যদি ডিগ্রিতে দেওয়া থাকে, যদি এটা ডিগ্রিতে দেওয়া থাকে তখনও সেম হবে, তখন আমরা কেমন করবো, ধরো 60 ডিগ্রি দেওয়া আছে, তখন আমি কি করবো, মিউ নট আই বাই 2 আর 360 ডিগ্রির জন্য এটা, 1 ডিগ্রির জন্য 1/360, 60 ডিগ্রির জন্য, ব্যাস বোঝা গেল, লেখ খাতায় লেখ। তাহলে রেডিয়ান থাকলে কি হবে, রেডিয়ানে কোণ থাকলে কি হবে, না যেটা রেডিয়ান থাকবে তাকে 2 পাই দিয়ে ভাগ, আর ডিগ্রিতে থাকলে কি হবে, 360কে ওই ওই কোণটাকে 360 দিয়ে ভাগ। লাস্ট ফর্মুলা এইটুকু বলে ছুটি দেবো, ঠিক আছে, লাস্ট ফর্মুলা, আজকে 22 আবার সূত্র পুরো কমপ্লিট। হ্যাঁ ঠিক আছে, 22 আবার সূত্র পুরো কমপ্লিট।
হয়েছে। লাস্ট আজকের ফর্মুলা লাস্ট, যেটা হচ্ছে কি বৃত্তাকার পরিবাহীর অক্ষের উপরে। ঠিক আছে, 5 মিনিট লাগবে, পুরো 7:30 বাজে, 5 মিনিট লাগবে। হ্যাঁ, বৃত্তাকার পরিবাহীর অক্ষের উপরে। এটা হয়েছে কি বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে হয়েছে না, বৃত্তাকার পরিবাহীর অক্ষের উপরে চৌম্বক ক্ষেত্র বলে। হেডিং দে, বৃত্তাকার পরিবাহীর অক্ষের উপরে চৌম্বক ক্ষেত্র। বৃত্তাকার পরিবাহীর অক্ষের উপর। ঠিক আছে, বৃত্তাকার পরিবাহীর অক্ষের উপর। ফার্স্ট দেখ, দিকের যে ব্যাপার, দিকের যে ব্যাপার আছে সেটা কি রকম। ধরো এটা হচ্ছে কি বৃত্তাকার পরিবাহী, ধরো আমি এই অক্ষের উপরে করছি, এখানে দিক কোন দিকে হবে, বি এর। দেখবো প্রবাহ ঘড়ির কাঁটার দিকে নাকি বিপরীত দিকে। যদি ঘড়ির কাঁটার বিপরীতে হয় তাহলে বলরেখা বাইরের দিকে আসবে, বোঝা গেল কি। যদি ঘড়ির কাঁটার দিকে প্রবাহ হয় তাহলে বলরেখা ভেতরে ঢুকবে, ব্যাস দিক এটা হচ্ছে। আচ্ছা, এবারে মানটা কি করে হচ্ছে দেখ, আমি প্রথমে বলেছি না একটা পরিবাহী লুপ দণ্ড চুম্বকের ন্যায় আচরণ করে, বলেছি তো, একটা পরিবাহী লুপ দণ্ড চুম্বকের ন্যায় আচরণ করে, হলো। আচ্ছা, তাহলে পরিবাহী লুপের, এটা বৃত্তাকার পরিবাহী লুপ, এই বৃত্তাকার পরিবাহী লুপের অক্ষের উপরে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নিশ্চয়ই দণ্ড চুম্বকের অক্ষের উপরে যেমন হয় সেরকম হবে। কি হিসাব অনুযায়ী দণ্ড চুম্বকের অক্ষের উপরে যা ক্যালকুলেশন আসবে এই বৃত্তাকার পরিবাহীর অক্ষের উপরে সেম আসবে। এবারে কথা হচ্ছে যে ধরো এটা যদি একটা বৃত্তাকার পরিবাহীতে আই প্রবাহ যায়, এর জন্য দণ্ড চুম্বক যেটা হবে, দণ্ড চুম্বকের চৌম্বক ভ্রামক হয়, দণ্ড চুম্বকের চৌম্বক ভ্রামক কি হবে, চৌম্বক ভ্রামক হবে আই ইন্টু ক্ষেত্রফল। একটা পরিবাহী লুপে যদি তড়িৎ প্রবাহ হয় তাহলে সেটা একটা দণ্ড চুম্বকের ন্যায় আচরণ করবে, তার মানে তার একটা চৌম্বক ভ্রামক হবে। যেমন তড়িৎ দ্বিমেরু ভ্রামক হয়, সেরকম চৌম্বক দ্বিমেরু ভ্রামক হবে। তো চৌম্বক ভ্রামক কত হবে, এই লুপের প্রবাহ মাত্রা গুণ ক্ষেত্রফল। তাহলে এই বৃত্তাকার লুপের চৌম্বক ভ্রামক কত হবে, আই ইন্টু পাই আর স্কোয়ার, কেন কি এর ক্ষেত্রফল কত আর ব্যাসার্ধ আর, তাহলে এটা হচ্ছে কি চৌম্বক ভ্রামক। এবারে মনে করে দেখ, এটা হচ্ছে কি একটা এটা হচ্ছে কি একটা পরিবাহী লুপ, এর ব্যাসার্ধ কত আর, এর অক্ষের উপরে এক্স দূরত্বে আমাকে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বার করতে হবে। এইখানে বি কত, আমি লিখছি, দেখ বি সমান μ0/4 কনস্ট্যান্ট তো থাকবে, হ্যাঁ কি না। তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টার মনে কর, অক্ষের উপরে কি ফর্মুলা আসতো, 2p/r³ এসেছিল না, অক্ষের উপরে 2p/r³, লম্ব সমদ্বিখণ্ডকের উপরে p/r³। তো এখানে 2p মানে কি, 2p মানে কত, i ইন্টু পাই আর স্কোয়ার, মনে হচ্ছে দেখ। আর কিউবটা এখানে কি হবে, এই যে দৈর্ঘ্যটা না, √r² প্লাস এক্স স্কোয়ার, মানে অ্যাকচুয়ালি r² প্লাস x² এর হোল টু দি পাওয়ার হাফ এর কিউব, মানে r² প্লাস x² হোল টু দি পাওয়ার 3/2। দেখ সিমিলার, পুরো একদম রিলেট করতে হবে জিনিস, তাহলে ইজি হয়ে যাবে পুরো। আমরা 2p পড়তাম, এখানে 2p মানে কত, এখানে i ইন্টু পাই আর স্কোয়ার। ঠিক আছে, ব্যাস একে তুই কেন্দ্রে নিয়ে আসতে পারিস, x0 বসিয়ে দে, দেখবি কেন্দ্রের যে ফর্মুলা তার সঙ্গে মিলে যাবে। বইতে এই ফর্মুলাটাকে অনেক এলোমেলো করা আছে, কিন্তু বুঝতে পারবি না যে এটা ওখান থেকে এসছে। ঠিক আছে, আমি কিছু পড়া দিয়ে দেবো যেগুলো বাড়িতে দেখবি, সেটা হচ্ছে হয়তো অনেক অঙ্ক আটকাবে, বাট চেষ্টা করবি, তারপরে আমি বলছি পরেতে। লিখে নে আগে, তারপরে বলছি।
আছে। তাহলে এর ফর্মুলা ওখান থেকে আসছে মিউ নট বাই 4 পাই 2pm বাই আর কিউব, মানে এখানে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। হ্যাঁ, হোমওয়ার্ক হচ্ছে বইতে 358 পেজের যতগুলো উদাহরণ আছে সবগুলো উদাহরণ দেখে নিবি একবার, ঠিক আছে? সবগুলো উদাহরণ দেখে নিবি একবার, দেখার পরে হটসে যাচ্ছি আমি। হটসের হটসের 2 মানে পেজ নাম্বার 381, হটসের 2 হলো 2, তারপরে হচ্ছে 2 এর পরে 21, 22 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 21, 22 খুব ইম্পর্টেন্ট, আমি পরের দিন করাবো। 21, 22 হয়েছে, 21, 22 হলো। দেন 27 পরে 31 অঙ্কটা দেখে বড় লাগছে, বাট এগুলো ছোট ছোট পার্টে দেবে, ঠিক আছে? পার্টে দেবে, যাই হোক একবার দেখিস। এইগুলো হলো। এবারে আরেকটা কাজ হচ্ছে 394 পৃষ্ঠাতে দ্রুত সমাধানের কৌশলগুলো একবার নিজে নিজে করার চেষ্টা করিস। 1 থেকে 7 আছে, আর দীর্ঘ ঋজু পরিবাহের ক্ষেত্রে তো আমি বলে দিয়েছি, ব্যাস ওগুলো দেওয়াই আছে। আর হচ্ছে এখানটায় এই দুটো ডট আছে, দেখ, ঠিক আছে? দুটো ডট আছে মানে বাম সাইডের কলামে ওই বি সমান √(b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস 2b1 b2 cos থিটা) এতটা পর্যন্ত হয়েছে। আর দেবো না, এগুলো থাকবে, এগুলোই থাক, ঠিক আছে? আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি, যে যতগুলো পারিস দেখবি। বায়োসাভার সূত্রে যতগুলো এমসিকিউ আছে থাকছে, বায়োসাভার সূত্রে যতগুলো এমসিকিউ থাকছে তার মধ্যে কিছু বাদ দিতে পারিস, যেমন 15, 16, 17, 24 আর 26 এগুলো বাদ দিয়ে দিস, এগুলো অত ডিফিকাল্ট তোদের লাগবে না। যদি কেউ পারিস তাহলে তো খুবই ভালো, বাট না করলেও চলবে, এত ডিফিকাল্ট দেবে না। এগুলোই থাকলো, ঠিক আছে? হ্যাঁ, ক্লিয়ার? ভালো করে রিভিশন দিবি। বায়োসাভার সূত্র পুরো ডান, অনেকগুলো পড়া হয়ে গেছে, ঠিক আছে? আর বড় জোর 2টো ডেট হলে চ্যাপ্টার শেষ হয়ে যাবে, 2টো কি 3টে, ঠিক আছে? চলো ছুটি।